I hope I'm already live. Let me just switch on my camera. Yeah, before that, if you haven't subscribed, you can subscribe and then I can start. It will be a quick session. Yeah, so it will be a very quick session, maybe half an hour or at max 45 minutes, less than that. I will try to keep it very short because it will be an introduction, but it will be very different from the other lectures or discussions you have listened to so far. স্পেশালি ইন্ডিয়াতে এই নিয়ে খুব একটা চর্চা হয় না, তার কারণ ইগনোরেন্স কিছু লোককে পাওয়ার দেয়. So though you have a constitution, though we have a constitution, though you have a lot of rights also, and there are laws that can protect you, protect your work, protect your creation, but সেটা সম্বন্ধে যাতে আমাদের নলেজটা না হয় সেই জন্য আমাদের এটা কিন্তু শেখানো হয় না, বা ওইখান থেকে আমাদের ডিস্ট্র্যাক্ট করে অন্যভাবে রেখে দেওয়া হয়. আর জেনারেলি একটা ইমেজ আছে বাঙালিদের যে বাঙালিরা খালি কাজ করে আর এরা এই পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এসবের জন্য চিন্তা করে না. ফলে কি হয়, এইটাকে চুরি করে যদি অন্য কেউ সেটাকে কিনে ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট এটা করে নেয়, তারপরে তারা পয়সাটা কামাতে থাকে এবং অনেক সময় হেও করে অন্যদের যে তুমি তো এটা করতে পারোনি, এটা আমার একটা প্রপার্টি নিয়ে নিলাম. এবার যেটা একটা হয়, অনেক সময় বাঙালিরা এইগুলো নিয়ে এতটা ভাবে না, মানে দে আর সো এনগ্রসড অর ইনভলভড ইনটু, আমি বাঙালিদেরই বিশেষ করে বলছি এখন বাংলায় এটা খুব দরকার, কারণ সেটাও আমি বলি এই বাংলাটার এই ক্ষেত্রেও বাংলা ইন্ডিয়ার একটা মাইক্রোকজম এন্ড ম্যাক্রোকজম ছিল, এবং সেই জন্যই ইন্ডিয়াও এরকম হেলায় প্রচুর কাজ করেছে, কিন্তু কপিরাইট প্রোটেকশন এইসবের কথা খুব একটা চিন্তা করেনি. বাট বাংলাতে কেন বলছি, যখনই আমরা কপিরাইট বা বিজনেস ল নিয়ে আলোচনা করি, তার আগে আরেকটা জিনিস ছোট করে বলে দিই, ইট উইল বি আ ভেরি ক্যান্ডিড ডিসকাশন, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দেবো. কেন লটা খুব ইম্পর্টেন্ট, কেন আমাদের এটা সম্বন্ধে জানা উচিত সেইটা নিয়ে আমি বলবো. তারপরে সেকশনস কি কি আমি করতে পারি, 57 কি, সেখানে আমার কোন সেকশনে কি আছে, কোন ক্রিয়েশনের জন্য কি আছে, কত ডিউরেশন, তার মধ্যে কি হলে কি হবে, এগুলো আমরা পরে করবো. উই উইল ডু দ্য সেকেন্ড এপিসোড, উই উইল টক অ্যাবাউট দ্যাট স্পেসিফিক সেকশনস. আজকে আমি বলবো লটা কেন ইম্পর্টেন্ট, কালচারের ডেরোগেটরি একটা কালচার বানানোর জন্য কিভাবে সেটা ডিরেক্টলি ইনডাইরেক্টলি একটা ফোর্স কাজ করছে. একটু খুব কমপ্লেক্স ডিসকাশন হবে কিন্তু সহজভাবে বলবো. সো বেয়ার উইথ মি অ্যান্ড উই উইল কন্টিনিউ টু ডু দ্যাট. ব্যাপারটা হচ্ছে প্রথমেই আমাদের বুঝতে হবে যে লুটের একটা মানসিকতা, ঠিক আছে? লুট হচ্ছে, লুটটা আমি করব, সেটার একটা ফর্ম চেঞ্জ হয়েছে. তা লুটটা কিভাবে হয়েছে? প্রথমে ইন্ডিয়াতে যদি আমি লুটের কথা দেখি, তাহলে প্রথমে আরবসরা এসছে, তুর্কসরা এসছে, এই যে ইসলামিক ইনভেশনস গুলো হয়েছে, তারা কিন্তু এই যে একটা অর্গানাইজ করে নেওয়া, একটা কপিরাইট বানানো, ট্রেডমার্ক ব্যাপার, এগুলো কিন্তু অতটা খুব একটা ভাবেনি. তারা ভেবেছে ধর্মান্তরণ করব, কনভার্সন করব, তারা ভেবেছে মন্দির মন্দির ভেঙে দেব, তারা ভেবেছে আমার এই ওখানে একটা ভালো গান দেখলাম, সেটাকে করে আমার নিজের নামে একটা গানটাকে চালিয়ে দিই, পঞ্চতন্ত্রের গল্প দেখলাম, সেটাকে একটা ট্রান্সলেট করে আমার ভাষায় করে বাইরে গিয়ে বেচলাম যে এটা আমার ভাষায় লেখা একটা গল্প. এরম প্রচুর হয়েছে. এবার মুশকিলটা কি হয়, এটাকে আমি ডিটেলেই বলবো. মোটামুটি আমাদের ওদের সাথে থাকার কোনো প্রবলেম নেই. যে কোয়েশ্চেনটা খুব আজকে হয়, লোকে জিজ্ঞেস করে যে প্রবলেমটা কোথায়, আমরা তো একসাথে থাকতে পারি, অবভিয়াসলি থাকতে পারি, আমরা থেকেছি, এবং বাংলা হয়েছে সম্প্রীতির কারণ. রিসেন্ট ফিউ ইয়ার্সে এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, বা আগেও কিছু হয়েছে যেটা আমরা ঠিক পার্সপেক্টিভে বা কনটেক্সটে দেখিনি, যার জন্য এটা আমার করতে হচ্ছে. বিকজ আমরা একটু ছেড়ে দিই যে ওটা চুরি করলো, আমি আরো হাজারটা বানিয়ে দিতে পারবো, বিকজ আমাদের ইন্টেলেকচুয়াল প্রাওয়েসটা এতটা আছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি এতটা আছে. তারা কি করছে, যেহেতু ক্যাপাবিলিটি আছে, এটাকে বেগার খাটুনির মতো খাটিয়ে যাতে লুট করে নিয়ে যেতে পারে. সেই লুটের কনটেক্সট একটু বলছি, কোথা থেকে এসছে, কারা করছে, কোন কিভাবে আস্তে আস্তে মাইন্ডসেটটা ডেভেলপ হয়েছে. তো একটু গান দেখে চুরি করে নিলাম, একটু গল্প দেখে চুরি করে নিলাম, ওদেরও গল্প আছে, আমাদেরও গল্প আছে, আমরা কিন্তু কোএক্সিস্ট করতে পারছি, আমাদের কোনো প্রবলেম নেই. বরঞ্চ আমরা ওদের থেকে শিখছি, আমরা একটা সৌহার্দ্য বা সম্প্রীতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একসাথে থাকতে পারছি. প্রবলেমটা হচ্ছে ওদের, যতক্ষণ এটাকে চেঞ্জ করছে, যতক্ষণ এটাকে নিজের নামে একটা চালাচ্ছে, যতক্ষণ না নিজেদেরই কৃতিত্বর একটা ব্যাপার আছে, ঠিক আছে, কৃতিত্বটা ইট ম্যাটার্স এ লট টু দেম. যতক্ষণ না চুরি করে এটা করছে, নিজেদের নামে চালাচ্ছে, তখন ওদের স্যাটিসফ্যাকশন বা একটা ওদের পারপাস আছে আলাদা, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, বা অ্যাওয়েকেনে কিছুটা করেছি. সেই পারপাসটা অনেক সময় একটা ফ্রুট, মানে সেটা আজকে সিভিক সোসাইটিতে, যদি আজকের মডার্ন কন্টেম্পোরারি সোসাইটিতে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইট ডাজন্ট ম্যাটার.
ইট ডাজন্ট, ইট শুড নট ম্যাটার। ইনফ্যাক্ট একটা খুব রিগ্রেসিভ একটা কালচার, পারপাসটা একটা খুব মানে ডিস্ট্রাকটিভ রিগ্রেসিভ একটা পারপাস, কিন্তু সেটাকে করে থাকতে ওটাই ওদের ফুয়েল করছে, মোটিভেট করছে। সেটাকে ঘিরে কি হচ্ছে, লুটটা আমার করতে হবে। তাহলে বাংলাতে ইন্টেলেকচুয়াল প্রাভেস আছে, হয়তো সাউথ ইন্ডিয়াতে আমাদের বাংলা বা সাউথ ইন্ডিয়ার মধ্যে যেটা আমার হচ্ছে কি বলবো, আমাদের সাইন্টিফিক প্রাভেসটা খুব আছে, প্রচুর সায়েন্টিস্ট ওখান থেকে এসছে। বিশেষ করে আর্টস অ্যান্ড কালচারে বাংলা একটা মানে এপিটোম বলা যেতে পারে, ছিল চিরকাল। কিন্তু হচ্ছে কি, ওরা চেঞ্জ করবে, কনভার্ট করবে, চেঞ্জ করবে। আগে যেমন মন্দির ভেঙে দিত বা এইসব করতো, সেটাকে নতুন একটা ফর্ম পেয়েছে, কি লুট করবে। অনেকদিন আগে একটা ব্যান্ডের একটা গান ছিল, সেটাকে নিয়ে করে দেওয়া হলো, কপিরাইটটা কার নামে রইলো, তার নামে রইলো। এগুলো কারা শিখিয়েছে? আগে হয়েছে ইসলামিক ইনভেশন, তারপরে ব্রিটিশরা যখন এলো, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইনভেশনটা যখন হলো, আমি ইনভেশনই বলছি, আহ, তখন ওরা কি করলো, ওরা কিন্তু এই যে ইসলামিক ইনভেশনসটা থেকে অনেক কিছু শিখেছে, এবং ওদের নিজেদের নিজেদের ইন্টারাকশন হতো, ওরা আলোচনা করতো, এবং গান্ধী কিছুটা জানতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সেটা রাইট ওয়েতে ডিল করতে পারেননি। But I can get through the interactions or from their sayings যে তাদের মধ্যে একটা আতাত, যেটাকে বলে না গোপনে একটা আতাত, সেটা ছিল, যে ট্রান্সফার অফ পাওয়ারটা যখন হবে, যখন কথাবার্তা চলছে, সেটা হয়ে গেলে কিভাবে মাসটাকে সে কিভাবে ক্যাপচার করবে। কেন, ওই যে পারপাসটাকে তাকে সার্ভ করতে হবে, অডিয়েন্সের ওপিনিয়নটাকে শেপ করতে হবে। এডুকেশন মিনিস্টার চেঞ্জ হয়ে গেল, তারপরে আমাদের সেটা তো একটা ব্যাপার, এন্টারটেনমেন্ট ব্যাপারটাই আস্তে 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 একটা পার্টিকুলার সেট অফ পিপল পুরো এন্টারটেনমেন্টটাকে কবজা করে ফেললো। আলটিমেটলি কি হচ্ছে, টেস্ট আর সেলফ ডেভেলপমেন্ট, এই দুটো খুব ম্যাটার করে। আমাদের ভুলটা কি হয় আমি বলছি, এটাকে আমি আরেক ভালোভাবে আবার লিখে বোঝাবো। আমাদের ভুলটা কি হয়, আমরা ইগনোর করে দিই, কি হচ্ছে হচ্ছে তো হচ্ছে, হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, আমি তো আমারটাই ঠিক আছি, তাহলে আর ওকে ভেবে লাভ কি। আবার বলছি, সেই সেম মাইন্ডসেট, আমার কোনো প্রবলেম নেই কোএক্সিস্ট করতে, প্রবলেমটা হচ্ছে ওদের। সেটা ওরা মুখে বলবে না, মুখে যতক্ষণ না ওদের নিজেদের পারপাসটা সার্ভ না হচ্ছে, ওরা হয়তো চিজ করবে, ওরা হয়তো মানে একদম দাসের মতো থাকবে, একদম আপনাকে ফ্ল্যাটারি করবে, সবকিছু করবে। বাট যেই তাদের পারপাসটা সার্ভ হয়ে গেল, তখন এই যে বোকা বানিয়েছে বা লুট করেছে, এইটা নিয়ে তারা মজা ফুর্তি এসব করে আর কি। সো দ্যাট ইজ দ্যার বেসিক নেচার। তো ইংরেজরা বা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ করে, এরা যখন এলো, এরা কি করলো, এরা দেখতে পারলো যে ওটাকে আমি একটা অর্গানাইজ করে একটা স্ট্রাকচারড ওয়েতে কিভাবে করব। এবং দ্যাট ইজ সামথিং ইউ ক্যান লার্ন ফ্রম দিস পিপল, বিকজ দে অ্যাডমিনিস্ট্রেশন বলি বা এই যে ব্যাপারটা, এই যেটা ইন্ডিয়াতে এতটা লোকে করতো না, প্রচুর এই বিক্রি মানে তৈরি হচ্ছে, চলে যাচ্ছে বাইরে, মসলিন তৈরি হচ্ছে, মসলিন বাইরে চলে যাচ্ছে, প্রচুর টাকা টাকা দিয়ে রাজা রানীরা এরা সব কিনছে, বাইরে থেকে ইকোনমি প্রচন্ড সমৃদ্ধ হচ্ছে, এগ্রিকালচারের প্রচন্ড দারুণ দারুণ জিনিসপত্র উৎপাদন হচ্ছে, প্রচুর আমাদের মিনারেলস রয়েছে, তারপরে আমাদের মণি মাণিক্য, আমাদের স্টোনস, এগুলোতে একদম ইন্ডিয়া একদম উৎকর্ষ একটা দেশ, সেগুলো বাইরে যাচ্ছে, টাকা আসছে, তারপর এডুকেশন বাইরে এইদিক ওদিক যাওয়া হচ্ছে, কোনো প্রবলেমই নেই। ওরা এসে যেটা করলো, ওরা কি করছে, এই যে ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইটস, এইগুলোতে উপরে খুব জোর দিল। এই যে ব্যাপারটা হচ্ছে, সেটাকে কিভাবে এটা করা যাবে। এবং সেটা কি হচ্ছে, আগে যে ইসলামিক ইনভেশনস হয়েছিল, ওরা চুরি করে অন্যের কাছে গিয়ে বলেছে, যে এটা ট্রান্সলেট করে গিয়ে দেখিয়ে দিয়েছে, আর লোকে আর খোঁজ করেনি অতটা, খুঁজে দেখেনি যে এটা এখান থেকে চুরি করা হয়েছিল। ওরাও হয়তো আর বলেনি, দুই একজন হিউমিলিটি, দুই একজন ভালো ছিল তারা বলেছে, বেশিরভাগ লোকই বলেনি। ফলে কৃতিত্বটা তারাই পেয়েছে। এখানে কৃতিত্বটা একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা অর্গানাইজড ওয়েতে এমন ভাবে করা হয়েছে, দ্য ওয়ার্ল্ড উইল অ্যাকনলেজ দ্যাট। একটা সিস্টেম তৈরি করা হয়েছে, যেখানে আমার এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা সিস্টেম, তো যেখানে ইউএসও সেটাকে অ্যাকসেপ্ট করবে, ইউকেও সেখানে অ্যাকসেপ্ট করবে। যদি একটা কনফ্লিক্ট হয়, ইফ ইউ গো টু দ্য কোর্ট, ইট উইল বি ইউনিভার্সালি রেকগনাইজড, যে কি হয়েছে, প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য কনফ্লিক্ট, দ্যাট ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনফ্লিক্ট। তার জন্য তোমার কনস্টিটিউশনে কি আছে, আমার কনস্টিটিউশনে কি আছে, কালচার স্পেসিফিক কি কি চেঞ্জ আছে, যদি আমি ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল কোর্টে যাই, তাহলে সেখানে কিভাবে হবে, ন্যাশনাল কোর্টে গেলে কিভাবে হবে, অ্যাপেক্স কোর্টে গেলে কিভাবে হবে, আর একটু নিচের কোর্টে গেলে কিভাবে হবে। কিন্তু আলটিমেটলি কনস্টিটিউশন একটা দেশের ফলো হচ্ছে, সেটা কিসের উপরে বেস করে হচ্ছে, ক্রিয়েশন আছে, ক্রিয়েশনটাকে প্রোটেক্ট করা হবে, তার কিছু লজ আছে, কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটির মধ্যে আবার কিছু কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই যে প্রসেসটা হচ্ছে, ইট উইল টেক সাম টাইম অ্যান্ড দে উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট ডিলে। এই সব কমিউনিকেশন গুলো এদের মধ্যে খুব হতো।
তো আগে যদি আমি ভেদিক কালচার দেখি বা প্রি কলোনাইজেশনের কালচারটা দেখি, তখন আমরা প্রচুর কাজ করেছি, মানে রিলিজিয়াস লেভেলে বলি, ফিলোসফিক্যাল লেভেলে বলি, সাইন্টিফিক লেভেলে বলি, আর্টিস্টিক লেভেলে বলি, ইকোনমি খুব সমৃদ্ধ ছিল, বিকজ আমরা কাজ করছি, দুনিয়ার সমৃদ্ধ করছে, একটা ট্রেড যেটা বলি, একটা প্রপার ট্রেড হিসাবে যদি বলি, যাচ্ছে, একটা এক্সচেঞ্জ হচ্ছে, টাকা পয়সা আসছে, ইকোনমি সমৃদ্ধ হচ্ছে, এত কিছু দরকারই ছিল না। ইসলামিক ইনভেশনসটা হওয়ার পরে এই কৃতিত্বর ব্যাপারটা এলো। সেটা হতে পারে সফট পাওয়ার, হতে পারে হার্ড পাওয়ার, হতে পারে একটা একটা লোককে হয়তো কনভার্ট করা হলো, সেই গিয়ে যখন একটা অ্যাচিভমেন্ট করছে, তখন সেখানেও একটা কৃতিত্বর ব্যাপার, সে এই রিলিজিয়ন থেকে অ্যাচিভ করেছে, সেটাকেও এরা বেচে, মানে দিজ আর দ্য মানে ইনার থিংস আই এম টেলিং ইউ। তো এরকম অনেক কিছু এদের মাইন্ডসেট আছে। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমরা জাস্ট লুক অ্যাট দিস পিপল অ্যাজ হিউম্যান বিংস, আওয়ার ফ্রেন্ডস, আওয়ার কলিগস, বা আমাদের একসাথে আমরা একটা সিটিজেন, ফেলো সিটিজেন, ব্রাদার্স, ব্রেদরেন যদি আমরা বলি। প্রবলেমটা হচ্ছে ওদের মনের মধ্যে বিষটা যেটা ঢালে, সেটা হচ্ছে ওরা ঢালে, এই পার্টিকুলার সেট অফ পিপল, এবং ওদেরও উস্কাচ্ছে। ওদের হয়তো বললো একটা কাজ করতে, আবার আরেকটা দল যেটা গিয়ে এটার অ্যান্টি, তাদের গিয়ে বলবে তোমরা এটার এগেনস্টে একটা কিছু জারি করো তো, এটার এগেনস্টে একটা কিছু প্রতিবাদ করো তো। এরকম একটা দর্থক বলি, অনেক সময় আবার মাল্টিওয়েতে বিভিন্ন জায়গা থেকে একটা কাজ একটা লোক সুস্থভাবে করছে, হি অর শি ডাজন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বিকজ দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন ইজ সো নারিশিং, এবং কত বড় একটা জায়গা থেকে হচ্ছে, ডিভোটেড একটা জায়গা থেকে হচ্ছে, অ্যান্ড উই কানেক্ট ইন দ্যাট লেভেল। আর এরা কি করছে, এরা দেখে কি দেখছে, হ্যাঁ দেখতো রিলিজিয়ানটা কি আছে, কাস্টটা কি আছে, সেই ইনভেশনস থেকে এসছে। শুরুতে সেটা করা হয়েছে, ব্রিটিশরাও দেখেছে এই যে কাস্টের হায়ারার্কি তৈরি করা, দে আর অল অ্যাবাউট দ্যাট। এই যে ট্রান্সফার অফ পাওয়ারটা হয়েছে না, একটা পার্টিকুলার কালো বাবুদের একটা সেট, এরা যে পাওয়ারটাকে দেখে নিজেদের এলিট বলে দেখায়, সেখানে ভয়টা কি হয়েছে, তারা ভেবেছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির যখন খেলাটা হচ্ছে, তখন এটা ওদের খেলা, গরিব মানুষের খেলা নয়। ফলে ইউ ক্যান এক্সপ্লয়েট দ্য পুয়ার পিপল, ইউ ক্যান হ্যাভ আ লট অফ ইন্টেলেকচুয়াল প্রাওয়েস, but you won't be having that power to challenge us, because we will have the power and we will fight for it. And the administration, everything is in our control, so you will keep fighting and we will keep earning, we will keep doing our stuff, ultimately you will lose. So in that battle, ultimately you will lose. That's their mindset. সেখান থেকে ইউ হ্যাভ টু নো হোয়াট আর ইউর রাইটস, কতদিন আমি ওয়েট করব, যদি না হয় তার অল্টারনেটিভ ব্যবস্থা কি আছে। আলটিমেটলি I need to be paid for my job or for my labor, whatever I am providing. Intellectual labor হতে পারে, physical labor হতে পারে, there should be a remuneration. এটাও একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড। কিন্তু ওরা যেটা করেছে, এই যে লটাই আমরা জানছি না। অনেক সময় যারা এইচআরএম পড়ছে, যারা অন্য কিছু নিয়ে লেবার স্টাডিজ পড়ছে, ইন্টারন্যাশনাল লেবার পড়ছে, ইন্টারন্যাশনাল লেবার পড়লে তারা অনেকটা জানে, বিকজ দে পুট এ লট অফ ফোকাস, এবং এটাকে বোঝায়, অনেকটা সুন্দরভাবে কমিউনিকেট করে। আমাদের ইন্ডিয়াতে ছিল না বলে আই হ্যাভ টু ডু ইট, বাট স্টিল আই এম ডুইং ইট ইন বেঙ্গল, বিকজ বেঙ্গলে আমি কেন করছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইন্ডিয়াতে এমন একটা হয়েছে, বেঙ্গলকে উঠতে দেওয়া যাবে না আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টে, whereas naturally Bengal is one of the most important fields, places in India in terms of arts and culture, if not the epitome. এটা এটা ব্রিটিশরা দেখেছিল, এসে তারা এসছে, এসে তারা কন্ট্রিবিউশনও করেছে, আমরা মিউচুয়াল এক্সচেঞ্জ করে সুন্দর একটা হারমোনিয়াস রিলেশনশিপ ছিল, এবং সেটা এখনো আছে। এরা যখন এদের মাইন্ডসেটটা দিয়ে দেখে, এই পার্টিকুলার সেট অফ পিপল যারা একটা ওভারল্যাপ, আমি বলি এদের দুটো বাবা আছে, একটা হচ্ছে ইসলামিক ইনভেশনের বাবা, এদের বাবা মনে করে, আরেকটা হচ্ছে ব্রিটিশ ইনভেশনের বাবা। পৃথিবীতে হিউম্যানিটির লেভেলে যতই কাজ হোক না কেন, এরা দেখবে আমার কোন বাবার কাছে আমি যাব, একবার ওই ইনভেডার বাবার কাছে, একবার এই ইনভেডার বাবার কাছে, কিন্তু তারা থাকবে কোন দেশে, এই ইন্ডিয়ার দেশে। সো এরা হচ্ছে ঘুণের মতো, মানে একটা কাঠে বা একটা কিছুতে যখন ঘুণ ধরে, তখন ঘুণটা যেমন আস্তে আস্তে খেতে খেতে নষ্ট করে, এরা হচ্ছে এই দেশের ঘুণ। And why I want to mention this, because you need to understand things in proper perspective or context. You can go to any lawyer and you can tell me, দাদা বলুন তো আমার কপিরাইট প্রোটেকশন ল কি আছে, আমার ট্রেডমার্কের ল কি আছে, they can guide you through that. But সেটা বিগার কনটেক্সটে কি আছে, why should you respect that thing as a citizen, as a creator, as an artist, সেটা you have to know. That is what we are telling here or discussing here. এরপরে আরো এই নিয়ে ডিটেলে আলোচনা হবে। বাট কি বললাম, দুটো ইনভেশনস হয়েছে, সেটাকে একটা নতুন সিস্টেমেটিক স্ট্রাকচার দেওয়া হয়েছে। গরিব মানুষের পাওয়ার নেই, বাংলাদেশ যাতে আর্টস অ্যান্ড কালচারে এন্টারটেনমেন্টে করতে না পারে, এবং একটা লড়াইয়ের পর, লড়াইতে একটা স্টেপের পর গিয়ে, আফটার ওয়ান থ্রেশহোল্ড, তারা আর লড়বে না, এটাও তারা জানে। তারা নিজেদের নিয়ে খুব খুব সেলফ কন্টেন্ট, তারা জানে তারা প্রচুর আরো ক্রিয়েশন করতে পারবে। ক্রিয়েশন করার ডার্থ বা একটা শর্টেজ বা স্কারসিটিটা কাদের আছে, যারা এই চুরিগুলো করছে তাদের। এরা খুব লেজি বাই নেচার, এবং এরা ইনকম্পিটেন্ট টু ক্রিয়েট মোর। আজকে আমি বাংলা বা সাউথ ইন্ডিয়াতে বলি,
দে ক্যান, মানে ফিনিক্সের মতো আবার তারা ঘুরে দাঁড়াতে পারে, বাউন্স ব্যাক করতে পারে, নতুন ভাবে করতে পারে। আমরা বিশেষ করে এই দুটো জায়গায়। আর ওরা যেটা অ্যাটাক করেছে, মারাঠার জায়গাটা অ্যাটাক করেছে, মানে এগুলো খুব ট্যাকটিক্যালি অ্যাটাক করা। বিকজ আজকে এগুলো নিয়ে আলোচনা হয় না বলে লোকে বোঝে না কি কেন একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে কোন জায়গাটায়। এইখানে এটা আমাদের একটা রাজধানী টাইপের হয়ে গেল, যেখানে একসময় মারাঠাদের প্রতিপত্ত ছিল, যাদের তাড়িয়েছে সেখানে আমরা গিয়ে একটা জায়গা করে বসলাম। পিপল ডোন্ট টক অ্যাবাউট অল দিস থিংস। এবং যারা বোঝে তারা হয়তো বোঝে, বাট দে ক্যানট কমিউনিকেট। সো কোন জায়গাটায় আমি রাখবো, উইচ উইল বি স্ট্র্যাটেজিক পজিশনিং বলে এটাকে বিজনেসের ভাষায় বা ওয়ারের ভাষায়, কোন জায়গাটায় আমি নিজেকে স্ট্র্যাটেজিক ওয়েতে পজিশন করব, সো দ্যাট আই ক্যান কন্ট্রোল দ্য মাস। ইউপিতে একটা চেষ্টা করেছে, দিল্লিতে একটা চেষ্টা করেছে, বিশেষ করে ইনভেশনের যেহেতু কালচার ছিল, মানে লেয়ার বাই লেয়ার বা জেনারেশন আফটার জেনারেশন, তো কথার মধ্যে আচরণের মধ্যে দিয়ে কিছুটা ছড়িয়ে যায়। অ্যানথ্রোপোলজিক্যালি যদি আমি বলি, তাহলে অনেকটা কালচারের মধ্যে ছড়িয়ে যায়। সেখানে ওদের অ্যাডভান্টেজটা আছে, সেটা ইউজ করতে পেরেছে। আর যেখানে যেখানে ছিল না, সেখানে অন্য মুখোশ পড়ে এসছে। কিন্তু কিছু একটা বললি সেই সাকসেস, এই সাকসেসটা অনেক সময় হয়েছেও চুরি করে। এবং একজন হয়তো লড়তে পারেনি, একজন হয়তো এক্সপ্লয়েটেড হয়েছে, এক্সটর্টেড হয়েছে, সে জানে না কোন লটা সে ইউজ করবে, এবং তাকে ইচ্ছে করে ডিস্ট্র্যাক্ট করে রাখা হয়েছে যাতে হি অর শি ডাজন্ট নো অ্যাবাউট দ্যাট ল দ্যাট এক্সিস্টস, এবং তাকে হেল্প করার কেউ থাকতে পারে যে সেই লটা নিয়ে করবে। হিউম্যান রাইটস ইস্যু হতে পারে, আমার এক্সটর্শন ল হতে পারে, লেবার ইস্যু হতে পারে, আমার কপিরাইট ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু হতে পারে, কত কিছু আছে। আমি যেগুলো নিয়ে আজকে কথা বলছি, সিন্স উই আর টকিং অ্যাবাউট মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আমি একটা সাবসেট নিয়ে কথা বলছি। ইফ ইউ টক অ্যাবাউট বিজনেস ল, আমাদের যখন ফিন্যান্সে আমরা যাব, তখন মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস যখন হবে, টেক ওভার যখন হবে, দুটো কোম্পানি যখন মিশবে, তখন উই হ্যাভ টু গো থ্রু আ লট অফ ডকুমেন্টস। খুব ছোট ছোট ক্লজ থাকে, অনেক কিছু থাকে, কোন অ্যাসেট শিফট কিভাবে হবে, অ্যাসেট কিভাবে মুভ করবে, কোন কোন স্ট্র্যাটেজির উপরে বেস করে হবে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে একটা লিগাল ডকুমেন্ট তৈরি হয়, যেখানে অনেক কিছু লেখা থাকে। ফিনান্সিয়ালি কি হবে, মার্কেটিং করে কি হবে, ব্র্যান্ডটা কিভাবে এফেক্ট হবে, আমার কাস্টমার সেগমেন্ট কিভাবে এফেক্ট হবে, অনেক কিছু ব্যাপার থাকে। মানে আমি জাস্ট খুব লাইটলি ব্রডলি বলছি, বাট ফিনান্সটাকেই অনেকে বেশিরভাগে দেখে, বিশেষ করে আমার ভ্যালুয়েশন কি হচ্ছে, বিকজ আমি তো পে করব। ফর এক্সাম্পল, একটা কোম্পানিকে আমি দিচ্ছি হচ্ছে আমার, ফর এক্সাম্পল $100 বিলিয়ন আমি একটা কোম্পানিকে দিচ্ছি বা কিনছি। একটা কোম্পানিকে আমি কিনছি, অ্যাকুইজিশন করছি, তাকে আমি কথার কথা ধরলাম $100 বিলিয়ন আমি দিচ্ছি। সেটার জন্য আমি একটা ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন করছি বা ভ্যালুয়েশন করছি, যে আমি যে 100 বিলিয়নটা দিলাম, অবভিয়াসলি আই উইল থিঙ্ক অ্যাবাউট এ প্রফিট, রাইট? সো ওয়েন এভার আই এম থিঙ্কিং অফ আ প্রফিট, দেন আই হ্যাভ টু থিঙ্ক আমার পারপিটিউটি কি আছে, অ্যানুইটি কি আছে, আমার ক্যাশ ফ্লোজ কি আছে। সেটা নিয়ে যখন আমি দেখছি যে ঠিক আছে, নেট প্রেজেন্ট ভ্যালু বা আমার ক্যাপিটাল বাজেটিং করে আমি দেখলাম যে আমি 100 বিলিয়নটা যেটা স্পেন্ড করেছি, ইফ আই লুক অ্যাট লং টার্ম বা সবকিছু দিক থেকে লং টার্মে দেখলে, বা ইন মেনি আদার পার্সপেক্টিভস, দিস ইজ আ feasible deal, it's a profitable deal, then I'm doing the acquisition. But always remember, যখন আমরা মার্জার অ্যাকুইজিশন করছি, this is a very bad mistake many people make, and I will continue to talk about that. You have to take care of the strategy and the bigger aspects while you are doing a takeover or merger acquisition, whatever. I have discussed with a lot of great fortune within 30 companies, so and people working there, so I know the intricate details, but I won't talk about all those things, those are secret things. But I can tell you the basic things what you should learn when you are learning a business, when you are learning these processes. Because এখানে কি হয়, আমাদের যদি আমরা শুধু ফিন্যান্সের উপরে বেস করে একটা টেক ওভার করি বা মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন করি, তাহলে দ্যাট ইজ আ ভেরি লিমিটেড অ্যাপ্রোচ। নট অনলি দ্যাট, ইট হ্যাজ আ লুপ হোল। কেউ একজন আসবে সেই মাইন্ডসেটের লোক, যে চেষ্টা করছে কি তার একটা পারপাস বা তার একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে, দে ওয়ান্ট টু ইম্পোজ অন ইউর অর্গানাইজেশন। অ্যাডভান্টেজটা কি হচ্ছে, বা ফ্ল্যাটারি করছে, বা তারা যে যে নিজেদের যে ভ্যালু প্রপোজিশন করছে, বা যে জায়গাটায় তারা মোটিভেট করছে বা পারসুয়েট করছে, কিভাবে করছে, তারা বলছে যদি আমি অ্যাকুইজিশনটা করে নিই, তাহলে আমি এই টাকায় হয়তো আমি প্রচুর টাকা কামালাম। সামটাইমস, মোস্ট ইম্পর্টেন্টলি, মোস্ট অফ দ্য টাইমস দে আর মায়োপিক, খুব শর্ট টার্ম একটা ব্যাপার। লং টার্মেও যদি ভাবে, তারা নিজেদেরটা কখনো ইগনোর করে না, এবং করাটা উচিতও না। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের যে পারপাসটা, দ্যাট ইজ ভেরি ওয়ার্সেনিং ফর ইউর ব্র্যান্ড, দ্যাট মাইট বি ওয়ার্সেনিং ফর ইউর ব্র্যান্ড। এবং যতটা ওয়ার্সেনিং হয়, ততটাই এরা কাছে আসে। ইট ইজ দেয়ার নেচার, এ পার্টিকুলার সেট অফ পিপল। খুব ভালো একটা কোম্পানি আছে, দারুণ হিউম্যান স্টোরিজ বলছে, লাভকে নিয়ে দারুণ একটা কথা বলছে, যেটা নিয়ে ইয়াং জেনারেশন প্রচন্ড অ্যাফেক্টেড, অ্যান্ড উই টক অ্যাবাউট দিস স্টোরিজ, উই টক অ্যাবাউট দ্যাট দোজ গ্রেট অ্যানিমেশন মুভিজ। কিছু কিছু লোকজনকে বোকা বানিয়ে দেখালো কি, প্রজেকশনটা দেখানো, ফিনান্সিয়াল প্রজেকশন, ইফ ইউ ডু দিস অ্যান্ড দিস, ইউ উইল বি আ গ্রেট কোম্পানি, ইউর মুভি উইল বি আ ব্লকবাস্টার।
Within 3 to 4 years, I can tell you, within 3 to 4 years, 5 years down the line, you will see the culture is degrading, culture is deteriorating, the company is diminishing. Eventually, the company might lose its essence or existence. এখন এক একটা কোম্পানি থাকে যেটা খুব সলিড ফাউন্ডেশনের উপরে বিল্ড করা হয়, সেটা সেটা তো আর একদিনে চলে যায় না, যার জন্য হয়তো ওই ঠক্কর খেতে খেতে কনফ্লিক্টের মধ্যে দিয়ে বাজে বাজে কাজ করতে করতে হয়তো কিছু দূর চললো, তারপরে আবার হয়তো আমার আপার ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেল বা টপ অফ দ্য পিরামিড চেঞ্জ হয়ে গেল, তখন স্ট্র্যাটেজিক ডিরেকশন পেল। বাট যেটা হয় আমাদের বুঝতে হবে যে whenever you are doing a takeover or merger or acquisition, whatever it is you have to look at it from a holistic point of view, not only the financial point of view. সেটার একটা অ্যাসপেক্ট হচ্ছে যে ফিনান্সিয়াল দেখলে we will miss out a lot of opportunities, এবং আমাদের ব্র্যান্ডটা লং টার্মে এফেক্ট হতে পারে, আমাদের ম্যানেজমেন্ট এফেক্ট হতে পারে, কালচার এফেক্ট হতে পারে, মেনি আদার অ্যাসপেক্টস। বাট একটা হচ্ছে ওই লুফোলটা দেখে একটা পার্টিকুলার মাইন্ডসেটের লোকজন দে উইল কাম টু ইউ অ্যান্ড দে উইল টেল ইউ ডু দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, অ্যান্ড ইউ উইল সি আ ব্লকবাস্টার ইন দ্য শর্ট রান, ইউ উইল সি a lot of values maybe, but eventually you will see that it's a strategically bad decision, because in long term it will take away the essence of your brand, যেটা নিয়ে ব্র্যান্ডটা তৈরি হয়েছিল। You should have been rooted to those values. তারপরে তো we can do variations, improvisation, whatever it is, we can expand our range, whatever it is, but রুটটাকে যদি আমরা ছেড়ে ফেলি then we can be shattered very easily, তাসের ঘরের মতো পুরো shatter হয়ে যায়। So that's why you have to understand যে রুটটা যদি আমাদের না থাকে, if we don't have our values right, then anyone can shatter us, যেটা ইন্ডিয়ান কালচারে হয়েছে। ম্যাকওয়েলস এন্ড মিনিওয়েটস বা এগুলো যখন তৈরি করা হয়েছে, এডুকেশন সিস্টেম কালচারটা, সংস্কৃত ভাষাকে ডিগ্রেড করা বা ইগনোর করা বা সেখান থেকে লোকজনকে সরিয়ে দেওয়া, সেটা কারণটা হয়েছিল কালচারাল স্পাইনটাকে ভেঙে দেওয়া, কালচারাল ক্যারেক্টারটাকে ভেঙে দেওয়া। সো দ্য মাইন্ডসেট ইজ ভেরি সিমিলার, কলোনাইজ করার একটা মাইন্ডসেট, এবং এইভাবে অন্যকে কলোনাইজ করে দমিয়ে সেখান থেকে লুট করব। যদি লুটটা নাও করতে পারি, হয়তো লুট করলাম, যদি লুট নাও করতে পারি, অন্য একটা পারপাস আছে, যে সেই যে খারাপ হচ্ছে, খারাপ পথে যাচ্ছে, তার মূল উদ্দেশ্য থেকে বা ভ্যালিউজ থেকে সরে যাচ্ছে, দ্যাট ইজ গিভিং মি আ কিক, দ্যাট ইজ গিভিং মি আ প্লেজার, যেটা বাংলায় আজকে হয়েছে, and I will explain in detail later, but you can see that. বাট প্রবলেমটা কি হচ্ছে বাংলার ক্ষেত্রে, আবার চলে আসি ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারটায়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি তখনই হবে যখন আমার ইন্টেলেকচুয়াল প্রাবেস আছে। আজকে আমার চিন্তা শক্তিই নেই, চিন্তা ভাবনারও ক্ষমতাই নেই, তাহলে আমি ইন্টেলেকচুয়াল সেটা করব কি করে? এখন অ্যাসেট যদি আমি বলি, অ্যাসেটের আমি দুভাবে বলতে পারি, একটা হচ্ছে ব্রডলি ট্যানজিবল আর ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট কি, যদি আমি একটা প্ল্যান্ট দেখি, একটা ফ্যাক্টরি দেখি, একটা প্রোডাক্ট দেখি, একটা ম্যানুফ্যাকচার্ড আইটেম দেখি, বা কোনো একটা কিছু হচ্ছে, প্ল্যান্ট, একটা একটা জায়গাও দেখি, রিয়েল এস্টেটেও যদি দেখি, তাহলে আমি জানি যে এই জমিটার এটার একটা ভ্যালুয়েশন হবে, এই ফ্ল্যাটটার এটার একটা ভ্যালুয়েশন হবে, ঠিক আছে। আমি দেখি যে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটার একটা প্রাইসিং হবে, ভ্যালুয়েশন হবে, হোয়াট এভার ইট ইজ। আমার একটা ট্যানজিবল ব্যাপার আছে, মানে যেটাকে ছুঁয়ে আমি দেখতে পাচ্ছি, দেখে বুঝতে পারছি, একটা একটা কনসেপ্ট আছে, কংক্রিট একটা ব্যাপার। যখন আমি ইনটেনজিবল অ্যাসেট হয়ে যাচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমার মাথার মধ্যে আছে, আমার আইডিয়াস, আমার ক্রিয়েশন যেখান থেকে আমি বানাচ্ছি, আমার ইনটেনজিবল অ্যাসেট, অনেক সময় সেটার আমরা ভ্যালুয়েশন করতে পারি না, এবং এটার জন্য ভিশনারিও দরকার হয়, বিকজ ওই ইন্টেলেকচুয়াল অ্যাসেটটাকে যদি আমি এক্সিকিউট বা ইমপ্লিমেন্ট করি, সেটার কতটা আর্নিং ক্ষমতা হতে পারে, সেটা যে প্রোডাক্টগুলো সেটা থেকে তৈরি হবে সেটার ভ্যালুয়েশন কত হবে, এটা তো সবার বোঝা সম্ভব নয়। যদি ভুল লোকে এটা বুঝে ফেলে দেন দে উইল লুট ইউ অবভিয়াসলি, যেটা বাংলাতে হয়েছে, এবং এটা বহু বছর ধরেই হয়ে যাচ্ছিল, এখন বাড়াবাড়িটা একটু বেশি হয়েছে বিকজ লিনিয়েন্সটা দেওয়া হয়েছে, অজ্ঞানতার জন্য, ইগনোরেন্সের জন্য তারা পাওয়ারটা পেয়ে গেছে। নাও ইউ লার্ন, নাও ইউ গেট এডুকেটেড, ডু ইউর রিসার্চ অ্যান্ড টেক বেটার ডিসিশনস, and things will be in a better place. You will get a strategic direction also. So that is very important. You learn what is the problem, then together we can find a solution. But if you don't know the problem, এবং যে লোকটা প্রবলেমের সোর্স তাকেই আমরা বুঝতে পারছি না, তাহলে কি হবে? He or she will continue to do the same thing again and again, and we won't be recognizing the problem. We will do the same mistakes. We will keep trusting, we will keep loving, we will keep respecting, and eventually the culture will fall apart. এটা তো রকেট সায়েন্স না, ইটস এ ভেরি ইজি থিং। তো এইটা একটা ব্যাপার। এখন মুশকিলটা হচ্ছে কি, ওই ইন্টেলেকচুয়াল প্রাবেসটা আছে বলেই এরা চায় লেবারের ব্যাপারটা, যে লেবার করবে, আমরা লুট করব, তাকে রেমিউনারেশন দেব না, এটা হচ্ছে তাদের মাইন্ডসেট। তো সেখান থেকে বাঙালি, একটা বাঙালি লোককে ডেকে আনতো, সে সারাদিন পড়েই যাবে, কোনো পয়সা নেবে না, কিছু করবে না, ওর থেকে আমরা সব শিখে নেবো লুট করে, তখন আমরা একটা বই লিখে নেবো আমাদের নাম দিয়ে, ওর সব শিক্ষা দীক্ষা যা কিছু শেখালো ওগুলো সব ইনভ্যালিড, আমাদের নামে বই দিয়ে চালাবো, ওইটা আমাদের কৃতিত্ব, ওইটা আমাদের কপিরাইট ট্রেডমার্ক, এটা হয়ে গেল, ব্যাস ওটাই আমাদের সব। এটা হচ্ছে তাদের মাইন্ডসেট।
I don't give a damn. Many great artists don't give a damn because we are doing something for the people. We are giving back to the society. We don't give a damn about other things. তারপরে যেটা করার সেটা আমরা জানি কোথায় কোন ল ইউজ করতে হবে কি করতে হবে, বাট এটা মাইন্ডসেটটা আমাদের বোঝাটা খুব দরকার, এবং দে ডু দ্যাট। এবং ঋত্বিক ঘটকের এক্সাম্পল এরা দেয় কিছু জন, আমি ভেতরের খবর বলছি, এই এরা মাতাল লোক ডিরেক্টর আছে, এ আমাদের কাছে এসে পড়িয়ে দেবে, কোনো চিন্তা নেই, ও পড়িয়ে যাবে আর আমরা শিখে যাব, টাকাটা তো আমরাই কামাবো, ও মাতলামি করে পড়ে থাকবে, একটা সিনেমা করারও টাকা পাবে না। এই হচ্ছে অ্যাটিটিউড। আমি বাংলাতে বললাম, দে টক অ্যাবাউট ইট ইন আদার ল্যাঙ্গুয়েজেস, হিন্দি আর আলাদা। এটা হচ্ছে মাইন্ডসেট। সত্যজিৎ রায় যদি আজকে ইউরোপিয়ান সোসাইটিতে বা আজকে যদি এত সুন্দর সুন্দর সিনেমা না বানাতে পারতেন এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি এত রেকগনিশন না থাকতো, পাত্তাই দিত না সত্যজিৎ রায়কে। অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ ক্রিয়েটার, তার যে প্রসেসটা, সেই যে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে ওই সিনেমাগুলো বানিয়েছেন এবং তার মধ্যে মূল্যবোধ কতটা রয়েছে। মূল্যবোধ ইজ এ থিং দ্যাট ইজ অ্যাট স্টেক নাও ইট ইজ, because they are after mullabodh, and you have to think about mullabodh when you are doing business, when you are doing anything in life. এবং এটা আমাদের ইন্ডিয়ান কালচার আমাদের শেখায়, দ্যাটস ওয়াই উই শুড বি প্রাউড অফ দ্যাট। মূল্যবোধকে ঘিরে আমাদের সোসাইটি, আমেরিকা যখন উন্নতি করেছিল মূল্যবোধকে ঘিরে তার উন্নতি হয়েছিল। এখন টিকটক অ্যান্ড ইন মেনি আদার ওয়েজ তারা কি করছে, ইউথটাকে ক্যাপচার করে মূল্যবোধটাকে কিভাবে আস্তে আস্তে করে ভঙ্গুর করে দেওয়া যায়, এটা হচ্ছে ইউথটাকে তারা ক্যাপচার করে, বিকজ দে আর কাওয়ার্ডস বেসিক্যালি, দে ক্যানট ফাইট, দে ক্যানট উইন ইন আ ওয়ার মোস্টলি নাওএডেজ। ইনকম্পিটেন্ট পিপল, তারা চায় যে একটা গ্রামে গিয়ে বোম ফাটিয়ে দিল, একটা ইউথকে ধরে ইমপ্রেশনেবল মাইন্ডস তাকে অন্যদিকে নিয়ে গেল। ওই যে যেটা বললাম, ওই যে অন্যদিকে চলে যাচ্ছে, যেদিকে তার অপটিমাম পোটেনশিয়াল, বেস্ট পোটেনশিয়াল সেটা না গিয়ে একটা পার্সন যদি অন্যদিকে চলে যায়, দ্যাট ইজ দেয়ার পারপাস সার্ভ হচ্ছে, মাজাবের পারপাস বা অন্য কোনো সেরকম টাইপের পারপাস, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ মাইন্ডসেট। এবং তারা যখন লোককে শেখায় ওই বিষগুলো ঢালে আর কি লোকের মধ্যে, যেটা বাংলার কালচারে করেছে। এবং ইফ আই টক অ্যাবাউট ইট, তারা আবার অন্য কাউকে গিয়ে বলবে, দেখছিস সারাক্ষণ এইসব নিয়ে কথা বলছে, আর পিছনে তারাই গিয়ে আপনাকে উস্কাবে বা অন্য কোনো ভাবে একটা কথা বলবে, যাতে ইউ উইল গেট ইরিটেটেড বাই দ্যাট। ইন মাই লাইফ আই হ্যাভ নেভার টকড অ্যাবাউট অল দিস থিংস। ক্রিয়েশন যখন আমি করছি, লিখছি, যখন আমি মানুষের সাথে যখন ইন্টারাক্ট করছি, এই কাস্ট, জাতি, বর্ণ, ধর্ম, এগুলো কোনোদিন আমাদের মাথাতে আসেইনি। আমাদের ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন ছোটবেলা থেকে আমরা করেছি। উই হ্যাভ হ্যাড গ্রেট ফ্রেন্ডস। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স when I met few people like these and they are at higher positions in social status, যদি আমি বলি তারা আছে, অ্যাটলিস্ট এতদিন ছিল, সেটা বলাটাই বেটার হবে, তাদের দেখে আমি দেখেছি যে তাদের মাইন্ডসেটটা কোত্থেকে আসছে, এবং তারা বাংলার উপরে এতদিন ধরে যে এক্সপ্লয়েট করছে, এক্সটর্শন করছে। আমরা নিজেদের ব্যাপারে আমরা এতটা বিজি থাকি, বা পারসুট অফ হায়ার আইডিয়ালস বলি, এডুকেশন বলি, স্কিল সেট বলি, পারফেকশন বলি, হোয়াট এভার ইট ইজ, যখন আমরা কাজেই মুক্তি আমরা দেখছি, তখন আমরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকি। কে পিএনপিসি করবে, গসিপ করবে, অন্যকে নিয়ে কথা বলবে, ও ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, দ্যাট ইজ আওয়ার বেসিক মাইন্ডসেট। আমায় বলতে হলো কেন, এইটাকে ইউজ করে তারা এত ক্ষতি করেছে, এবং আবার যদি ক্ষতি করে এটাই করবে। ওকে গিয়ে একটা কথা বললো, সে সরে গেল এখান থেকে, দুজনের মধ্যে সম্পর্ক ক্ষতি হয়ে গেল। আরেকজনকে আরেকটা কথা বললো, সম্পর্ক ক্ষতি হয়ে গেল, তারা সরে গেল। আরেকজনকে গিয়ে কথা বললো, সম্পর্ক ক্ষতি হয়ে গেল। অনেক সময় বিয়ে ল যদি আমি বলতে চাই, বিজনেস ল, আমি বিজনেস করছি, তারা পার্সোনাল প্রফেশনাল লাইফকে মিশিয়ে, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ মিশিয়ে সেখানে ইন্টারফারেন্স করে দেয়। এইসব প্রচুর নোংরামো আজকে এই বাংলাতে বিশেষ করে দেওয়া হয়েছে। রাদার যদি আমরা ইন্টেলেকচুয়াল প্রাওয়েসটাকে বুঝে, আমরা যদি কপিরাইট, ট্রেডমার্ক ধরলাম, আমরা বুঝলাম, বা অ্যাটলিস্ট জানি হাউ উই ক্যান ফাইট ফর ইট, তাহলে কি হচ্ছে, এরা এটা করতেও সাহস পাবে না অতটা, আর আমরা নিজেটা সেটা থেকে রিকারিং একটা ইনকামও পাবো। এবং সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বলি, ফর এক্সাম্পল, সত্যজিৎ রায় এইটা খুব ভালোভাবে বুঝতেন, যেহেতু ইকোনমিক্সটাও তিনি স্টাডি করেছিলেন। অনেক সময় বিজয়ারাও বলতেন যে সিনেমা করে তো অতটা পয়সা মেলে না, আমার সংসার চলে হচ্ছে মানে বই বেচে আর কি। এবং সত্যজিৎ রায় বলতেন, বিজয় এটা নিয়ে ওনার হাসাহাসি করতেন, যে আমার সংসার চলে আর কি বই বেচে। তো সেখান থেকে এই যে বইটা যে বেচাটা হচ্ছে, সেটার একটা কপিরাইট হচ্ছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে, সেটাকে বেছে বেছে দারুণ পাবলিশার, আনন্দ পাবলিশার্স বা অন্য যারা পাবলিশার্স হচ্ছে, একটা রিকারিং ইনকাম। কয়েকজন বুঝেছেন, সবাই এটা বুঝছেন না। আজকে আমি কেন বলছি, এইটা সুযোগ নিয়ে বাংলার কালচারটাকে প্রচন্ড নষ্ট করে দেওয়া হচ্ছে। So if you think you are a poet, if you think you are a writer, you also have to understand these things you have at your disposal as a creative person, because we are talking about a creative infrastructure, creative economy.
কিভাবে আমরা একটা বই পাবলিশ করব। আমি আগের দিন র্যান্ডম হাউসের একটা শেয়ার করেছি, সাইমন অ্যান্ড চুস্টারের শেয়ার করব। বব ডিলানের রিসেন্টলি একটা মানে একটা সং ফিলোসফি অফ রাইটিং সংস নিয়ে একটা বই বেরিয়েছে, দ্যাট কেম ফ্রম সাইমন অ্যান্ড চুস্টার। অ্যান্ড সাইমন অ্যান্ড চুস্টারের প্রচুর বিজনেস বুকস আমি পড়েছি, ওভার মোর দ্যান 20 years অর সো আমি প্রচুর সাইমন অ্যান্ড চুস্টারের বিজনেস বুকস পড়েছি, এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে পাবলিশিং হাউসেস while it when it comes to publishing business books বা সেলফ হেল্প বুকস, ম্যানেজমেন্ট বুকস, বিজনেস বুকস বলতে গেলে দিস ইজ এ টপ নচ পাবলিশিং হাউস। ঠিক আছে, তো সেখান থেকে বের করেছে বব ডিলানের। এবং আমরা এরকম করতে পারি, ইফ ইউ রেজ আওয়ার স্ট্যান্ডার্ডস অফ রাইটিং, তাহলে কি হচ্ছে, এটা অনেক সময় আমাদের মোটিভেট করে। আমরা দেখছি যে আমাদের রাইটিংকে আমরা কদর করছি, এরা হয়তো আমাদের নেগেটিভ একটা কিছু ইনফিউজ করে গেল, আমরা জানি আমরা আমাদের রাইটিংটার কতটা দাম। বিশেষ করে আমরা যদি ইংলিশে লিখি তাহলে একটা গ্লোবাল ইউনিভার্সাল অ্যাপিল পাবে, যদি আমরা বাংলাতে লিখি রিজিওনাল হলেও সেটাকে যদি কেউ ট্রান্সলেট করে সেটা হয়তো একটা ইউনিভার্সাল অ্যাপিল পেয়ে গেল। হয়তো আমি বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি বাংলাতে লিখলাম, কেউ ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করছে, সে ইংলিশে লিখলো। ইট ইজ আ ম্যাটার অফ পার্সপেক্টিভ, আ ম্যাটার অফ চয়েস। ইউ ক্যান রাইট ইন বোথ অলসো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেখার জন্য একরকম ভাবে লিখলাম, ইংলিশে লেখার জন্য একরকম ভাবে লিখলাম। কেউ কেউ ভালোবাসেন বাংলাতে লিখতে, দ্যাটস অ্যানাদার থিং। এবং সত্যজিৎ রায়, আমি বলছি, অ্যান্ড আই মাস্ট মেনশন দিস, ঋত্বিক ঘটকও কিছুটা লিখেছেন বই সিনেমা নিয়ে, একটা দুটো, এবার তার থেকে বেশিও লিখেছেন, সেগুলো খুব স্ক্যাটার্ড আর্টিকেল, একটা দুটো খুব কংক্রিট বই আছে। আমি দুটো বই পড়েছিলাম, খুব সুন্দর লেখা। অ্যান্ড সত্যজিৎ রায় যেটা করেছেন, এবং এটা যদি আজকে না থাকতো, ইট উড হ্যাভ বিন আ ডিজাস্টার, লেট মি টেল ইউ দ্যাট। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিকজ আমি অনেক পরে পড়েছি। আমি ওয়ার্ল্ড সিনেমা দেখে তারপরে সত্যজিৎ রায়কে ডিসকভার করেছি। ছোটবেলায় গুপি গাইন বাঘাবাইন এগুলো তো দেখেইছি, বাট আরো ডেপথের যে সিনেমাগুলো, ডিপার সিনেমাগুলো, সেটা আমি নিজের ফিলোসফিটা ডিসকভার করার পরে করেছি। সো ওয়েন অল দোজ টু ওভারল্যাপড, দেন ইট হ্যাড আ গ্রেটার মিনিং। আমি দেখছি ঠিক আছে, আমিও যে পথে যাচ্ছি উনিও সেই পথে যাচ্ছেন, বা ফিলোসফি ওভারল্যাপ করছে, আরো কত কিছু অটোমেটিক্যালি, কনসিয়াসলি, আনকনসিয়াসলি, ইউনিভার্সালি ওভারল্যাপ করে যাচ্ছে। সো দ্যাট হ্যাজ ইটস ওন চার্ম। বাট কি আমি বলতে চাইছি সেটা একটু বলি। এটা ওনার একটু সুবিধা হয়েছিল আমার মনে হয়, যে পাবলিশিং যেহেতু বাড়িতে ছিল, ওনার গ্র্যান্ডফাদার থেকে যেহেতু সন্দেশ বলি, বা এই যে আমাদের এই প্রিন্টিং প্রেস, বা এই যে পাবলিশিং এর ব্যাপারটা উনি ছোটবেলা থেকে দেখেছিলেন বা শুনেছিলেন, এবং দে রিয়েলি ওয়ার্কড রিয়েলি গ্রেট ইন দ্যাট, বিকজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সেই টাইমে যে প্রিন্টিং কোয়ালিটি প্রোভাইড করেছিলেন, দ্যাট ওয়াজ অ্যাহেড অফ টাইম। সত্যজিৎ রায় সেটা সন্দেশে কিছুটা বহন করে নিয়ে গেছিলেন। বাট ওয়াই উই ডোন্ট টেক ইট ফরওয়ার্ড? বিকজ আমার আমার মনে আছে ছোটবেলা যখন আমরা এই পূজা বার্ষিকী একটা পাবলিশিং, মানে একটা পাবলিকেশন যখন পূজা বার্ষিকী হতো, উই ইউজ টু ওয়েট ফর দ্যাট, উই ইউজ টু অ্যাওয়েট দ্যাট থিং। অ্যান্ড উই ইউজ টু ওয়েট ফর ডিফারেন্ট ম্যাগাজিনস, কোথায় কি হচ্ছে পূজা বার্ষিকীতে, বিশেষ করে একটা যখন কম্পাইলেশন হতো। সেই জিনিসগুলো আজকে কোথায় নেই, বিকজ কেন? বই পড়ার যে ঔৎসুক্য সেটা কমে গেছে, উৎসাহটা কমে গেছে। তারপরে পাবলিশিং এর কি গুরুত্ব সেটাকে ভুল, মানে ডিস্টর্টেড করা হয়েছে, থিঙ্কিংটাকে ডিস্ট্র্যাক্ট করা হয়েছে, বই পড়া থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি সত্যজিৎ রায়ের সিনেমার আর্টিকেল গুলো না থাকতো, বিশেষ করে বাংলায়, বিশেষ করে বাংলা থেকে যারা শুরুতে পড়ে মানে ইন্সপায়ার্ড হয়েছে বা মোটিভেটেড হয়েছে, আমি অনেককেই জানি যারা হয়েছে, মানে আমি একজনকে, একটা একটা ছেলেকে চিনি যে ছোটবেলা থেকে সত্যজিৎ রায়ের বইগুলো সব পড়েছেন, কিন্তু সিনেমা, মানে অ্যাক্টিং হয়তো দু তিনটে ছোট সিনেমায় তিনি অ্যাক্টিং করেছেন, বাট তার থেকে বেশি তিনি আর কিছু করেননি। বাট যখন তিনি, হ্যাঁ, বইটা পড়েছেন, বইটা পড়ে একটা দারুণ ফিলিং আসছে, সেই যে ফিলিংটা থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এই লেখাগুলো যদি আজকে না থাকতো, তাহলে বাঙালিতে হয়তো এই যুক্তিতক্ক এত হতো না। কফি হাউসে এক সময় দারুণ আড্ডা হতো। শ্রমিকদা আছেন, শ্রমিকদা তো দারুণ একজন স্কলার সিনেমাতে, বাট কফি হাউসে এক সময় দারুণ আড্ডা হতো সিনেমা নিয়ে। আজকে আড্ডা কোথায়? নেই। শুধু একটা কফি হাউসে গিয়ে সিগারেট খাচ্ছি, সেটা একটা বড় কেতের একটা ব্যাপার হয়ে গেল। সেটাও হতো আগে, তার সাথে সাথে আড্ডাও হতো, চা হচ্ছে, আড্ডা হচ্ছে, দারুণ কিছু ব্যাপার ছিল। এবং আড্ডাটা আমাদের বাঙালি কালচারের একটা বড় ব্যাপার। দারুণ দারুণ কথা উঠে আসতো। হয়তো আমি কথাটা বললাম, তারপরে এসে আমি একটা বই লিখলাম, সেটাও ছিল একটা। বড় বড় কবি এসছেন, সত্যজিৎ রায় নিজে লিখেছেন, সেটাকে একটা পাবলিশিং করে লোকের কাছে নিয়ে যাওয়া। কেন? এটাও একটা মাস কমিউনিকেশনের পার্ট। শুধু আমি জানি, আমি বুঝলাম সেটা না করে আরো কেউ জানুক, লোকের সাথে আমি শেয়ার করছি, তারা যে সিনেমা দেখতে শিখুক, সিনেমা বুঝতে শিখুক। এটা হচ্ছে মানুষকে ভালোবাসার থেকে আসে, সিনেমাকে ভালোবাসার থেকে আসে।
এবং সেখান থেকে আরো কেউ এই পথটাকে যদি নিজে, এটা একটা খুব ভালো জিনিস, লেট মি টেল ইউ দ্যাট অলসো, অন্য কেউ যদি এই পথটাকে জীবনের একটা প্রফেশন হিসেবে বেছে নিতে চায়, তাহলে সেখান থেকে সে একটা ইন্সপিরেশন মোটিভেশন পেয়ে যাবে। বিট ইন ইংলিশ, বিট ইন বেঙ্গলি। ইংলিশে তো অনেক অপরচুনিটিস আছে, রেনোয়া আছে, আমার কাছে সব বইই আছে প্রায়, অনেক ভালো ভালো বায়োগ্রাফিস, অটোবায়োগ্রাফিস আছে, একসময় খুব পড়তাম। আর সত্যজিৎ রায় বাংলাদেশের একটা লিখে গেছেন, এটা একটা সম্পদ আমাদের। বিশেষ করে যদি আমি বলি ফিকশনও, ফিকশন নন ফিকশন বোথ, এটাও বলাটা খুব দরকার, বিকজ অন 25th আমি ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড জার্নালিস্টিক রাইটিং নিয়ে আলোচনা করব। ফিকশন নন ফিকশন বোথ। আজকে যদি আমি ফেলুদা দেখি বা অন্য কোনো রাইটিং দেখি, সেখানে আমি ফিকশনের কথা বলছি, এটা হচ্ছে গল্প, একটা ওয়ার্ল্ড, ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে, মেবি ইন্সপায়ার্ড বাই রিয়েল ইনস্টান্সেস, সার্কামস্টান্সেস, সিচুয়েশনস, বাট ইটস আ ফিকশনাল ওয়ার্ল্ড। যখন আমি সিনেমার অ্যাপ্রিসিয়েশন নিয়ে তিনি লিখছেন, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, একেই বলে শুটিং, দ্যাট ইজ নন ফিকশন। দ্য নন ফিকশন পার্ট, জার্নালিং বা জার্নালিস্টিক রাইটিং, সেখান থেকে দারুণ একটা বইয়ের আকার দেওয়া হচ্ছে। উই উইল টক অ্যাবাউট দ্যাট অন 25th। কিন্তু সেটা যখন আজকে 10 বছর আগেও একজন যখন পড়েছিল, একটা নতুন আনন্দ নিয়ে সে সিনেমাকে খুঁজে পেয়েছে, আজকে 10 বছর পরেও একজন যখন পড়ছে, সে ওই বয়সটা দিয়ে যখন যাচ্ছে, ডিসকভার করছে, সেই নতুন একটা আনন্দ নিয়ে খুঁজে পাচ্ছে, তার কারণ ওই পাবলিকেশনটা ছিল। দ্যাটস ওয়াই উই শুড রেসপেক্ট বুকস, উই শুড রিড বুকস। আর বাংলা এমন একটা কালচার ছিল যেখানে বাংলার বইকে রেসপেক্ট করা হয়েছে চিরকাল। আর্টস অ্যান্ড কালচার, এডুকেশন, এগুলোকে রেসপেক্ট করা হয়েছে, এই ধরনের এই 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 ভ্যালিউস গুলোকে, প্রিন্সিপলস গুলোকে রেসপেক্ট করা হয়েছে। সেখানে যখন এন্টারটেনমেন্ট থ্রু দিয়ে কয়েকজন লোক বা একটা শ্যালো এন্টারটেনমেন্ট করে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমরা আস্তে আস্তে বই পড়ছি না, আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। আমরা আগে 3 ঘন্টার একটা এপিক সিনেমা হেলায় দেখে ফেলতাম, 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা একটা অ্যাভারেজ মুভি হেলায় দেখে ফেলতাম। আজকে আমরা 10 মিনিটের বেশি, 15 মিনিটের বেশি দেখতে পাচ্ছি না। সেটা কেন? সেটা ওভারঅল ওয়ার্ল্ডেই করা হয়েছে যাতে ইউথ এফেক্টেড হয়ে যায়। এই যে পারসুট অফ নলেজ, একটা কিছু নতুন শিখছি, সেইটাই ভেঙে যাচ্ছে নেটফ্লিক্স এসে যাওয়াতে। আগে সিনেমাতে গেলে থিয়েটারের একটা কি অ্যাডভান্টেজ ছিল, কি যে একটা সিনেমা যখন দেখছি তখন হয়তো ইন্ডিয়াতে যেটা হচ্ছে মাঝখানে একটা ব্রেক থাকতো, নাহলে তো ব্রেকটাও দেওয়া উচিত না, আমার তো মনে হয় ব্রেকটাও দেওয়া উচিত না। যখন সিনেমাতে দেখানো হচ্ছে তখন আমি সিনেমাটা উপভোগ করছি, সেখানে যদি আমি একটা ব্রেক নিয়ে যদি আমি যাই, তাহলে সেটা হচ্ছে ওয়েস্টেজ অফ মাই টাইম, আমি মিস করে যাবো সিনেমার কিছু। সেটা সিনেমার একটা দারুণ ভূমিকা ছিল। আজকে নেটফ্লিক্সে যখন লোকে দেখছে, বারবার পজ করে দেখছে, অর্ধেক দেখে পরে আসছে, 4-5 বার ধরে একটা সিনেমা দেখছে, সেভাবে কি একটা সিনেমার মর্যাদা থাকে নাকি? আজকে যেই যতই তর্ক করুক, সেটা নিয়ে টাইমের একটা বড় ফ্যাক্টর হলে সেটা হয় নাকি? একটা একটা সিনেমা যদি ওয়ান গোতে কেউ না দেখে, অ্যাটম্যাক্স একটা ইন্টারভেল দিয়ে না হয় দেখলো, 5 মিনিট 10 মিনিটের একটা ইন্টারভেল হয়ে দেখলো, ন্যারেটিভের ফ্লোটাই লস্ট হয়ে যাবে। একটা ফ্লো এর স্টেটের মধ্যে আমরা থাকি, ন্যারেটিভ গল্পের একটা ওয়ার্ল্ডের মধ্যে ট্রান্সপোর্টিং হচ্ছে আমাদের লাইফ, আমরা একটা ওয়ার্ল্ডকে এক্সপিরিয়েন্স করছি। সেটা বারবার যদি আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে রিয়েলিটি এর মধ্যে যেতে থাকি, তাহলে সেই মজাটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা সিনেমা দেখলি, হ্যাঁ অমুক অমুক কাস্ট ছিল, হ্যাঁ অমুক একটা গল্প ছিল, অমুক ডিরেক্টর ছিল, অমুক মিউজিক দিয়েছে, ব্যাস। সিনেমা ইজ ওয়াজ সাপোজ টু বি, ইজ সাপোজ টু বি ম্যাজিক, ইট ইউজ টু বি ম্যাজিক। একটা অন্ধকার ঘরের মধ্যে থিয়েটারে গিয়ে লাইট জ্বললো, সেখানে সিনেমা দেখে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। এইভাবে উই হ্যাভ লাভড সিনেমা ওভার দ্য ইয়ার্স, সেইটাকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়া হলো। আর ইন্ডিয়া ইজ এ প্লেস অফ ইনোভেশন, যেখানে ইভলভ হচ্ছে কন্টিনিউয়াসলি, সেখানে উই শুড হ্যাভ ইভলভ দ্যাট থিং, উই শুড হ্যাভ ইনভেন্টেড সামথিং নিউ। সেখান থেকে না করে আমরা একটা রিগ্রেসিভ রিমেকের কালচারে পড়ে গেছি। ওয়াই? নাও ইজ দ্য টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। নতুন একজন কেউ করতে গেল, তাকে এমন ভাবে এক্সপ্লয়েট করা হলো, সে হয়তো জীবনে আর কোনোদিন ক্রিয়েটিভ ফিল্ডেই গেল না, ফোর্সফুলি তাকে একটা অন্য প্রফেশনে নিয়ে চলে যাওয়া হলো। ঠিক আছে? তো এই জন্য উই নিড টু নো দ্য ল অলসো। এবং কি লটা সেটা একটু বলি। জেনারেলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট যদি আমরা বলি, তাহলে আমরা সেটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে আমি পেটেন্টস বলতে পারি, ইনভেনশনস যেগুলো হয়, সেটা একটা পেটেন্টস বলতে পারি। ট্রেডমার্কস একটা বলতে পারি, যেটা হচ্ছে একটা মার্ক। অনেকে ওয়ার্ড বলে গুলিয়ে ফেলে, সেটা ওয়ার্ডও থাকে, একটা পিকচারও থাকে, কম্বিনেশন অফ বোথও হতে পারে, বাট ইটস আ মার্ক, যেটা দেখে আমি চিনবো দিস ইজ দিস ব্র্যান্ড, এরকম একটা ব্যাপার। আরেকটা থাকে ডিজাইন অ্যান্ড কপিরাইট। এবার পেটেন্টসটা কি থাকে একটু বলি। অ্যাপেল যখন তৈরি হলো, বা যে কোনো একটা টেকনোলজি যেটা থাকছে, আমার ফোনের মধ্যে আমার কি টেকনোলজি আছে, বা আমার একটা কোনো মেশিন আছে, তার মধ্যে কি টেকনোলজি আছে, সেটা যখন আমি বলছি, সেখানে হচ্ছে একটা পেটেন্ট তৈরি হচ্ছে। আমরা শুনেছি, এগুলো নর্মালি আমরা ইউজ করেছি। হাউ প্রোডাক্টস ওয়ার্ক, এটা একটা ব্যাপার। হোয়াট দে ডু,
কিভাবে তারা কাজ করে, কি কাজ করে, হাউ দে ডু ইট, কিভাবে করে, হোয়াট দে আর মেড অফ, কি দিয়ে তারা তৈরি, হাউ দে আর মেড, কিভাবে তারা তৈরি হয়, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সেটা হচ্ছে পেটেন্টের মধ্যে যাচ্ছে। ট্রেডমার্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেক্টস দ্য ব্র্যান্ড নেম অফ ইউর ফোন। সেই ট্রেডমার্কে আমার হতে পারে ওয়ার্ডস, হতে পারে লোগো, হতে পারে কম্বো, হতে পারে, যেটা ওই কম্বিনেশনটাকে আমার প্রোটেক্ট করছে। রেজিস্টার্ড ডিজাইন যখন হচ্ছে তখন একটা ওভারঅল ভিজুয়াল অ্যাপিল, এই কালার ইউজ করছি, এই টেক্সচার ইউজ করছি, একটা ওভারঅল একটা ভিজুয়াল অ্যাপিল যেটা তৈরি হচ্ছে সেই ডিজাইনটার, সেটাও একটা রেজিস্টার্ড ডিজাইন করা যায়। সেই ডিজাইনটাও ইউ ক্যানট কপি। কপিরাইট একটা হয়, সেটা হচ্ছে রিটেন ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হয়। সেটা কি হচ্ছে, এনি কন্টেন্ট দ্যাট ইউ ভিউ অন ইউর ফোন, সেটা ফোনের ক্ষেত্রেই আমি বলছি, বাট ইন জেনারেল এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। ফোনটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি বিকজ ইউ ইউজ ফোন আ লট। লিটারারি ওয়ার্ক হতে পারে, আর্ট হতে পারে, মিউজিক হতে পারে, ওয়েবসাইট হতে পারে, সফটওয়্যার হতে পারে, ডেটাবেস হতে পারে, ফিল্মস হতে পারে, প্রমোশনাল মেটেরিয়ালস হতে পারে, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তো এটা কপিরাইট আমি করতে পারি, একটা রিটেন ইনস্ট্রাকশনস রয়েছে। আর আইপিআর হচ্ছে একটা লিগাল ফর্ম অফ প্রোটেকশন, অন্যেরা যাতে আমারটা ইউজ করে ইম্পোর্ট করেন না করতে পারে, সেল না করতে পারে, সেই জন্য অন্যদের সেটা থেকে বাধা দেওয়া। আজকে যদি আমাদের যে স্ক্রিপচার্স ছিল বা অনেক কিছু যেগুলো চুরি করে বাইরে তারা নিজের নামে বেঁচেছে, তখন যদি আমরা এগুলো শিখে যেতাম বা এরকম একটা কোনো সিস্টেম আমরা নিজেরা ডেভেলপ করতে পারতাম, এটা আমাদের একটা ফল্ট ছিল। এটা ইন্ডিয়া কোনোদিন খুব একটা ভাবেনি, যার জন্যই অনেকে অনেক সুযোগ নিয়ে যে ইনভেশনস গুলো যখন হয়েছে তখন এই জায়গাগুলো তারা দেখেছে, লুপ হোলস গুলো কোথায় আছে। ব্রিটিশরা এটাকে খুব স্ট্রাকচার্ড বা সিস্টেমেটিক ওয়েতে করেছে, যেটা বললাম, বা যেটা ইউনিভার্সালি একটা রেকগনাইজড হবে যে তুমিও আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইনফ্রিঞ্জমেন্ট করছো, আমার এখানেও তো ইনফ্রিঞ্জমেন্ট হয়েছে, ব্যাস দুজনে মিলে কম্পারিজন করে বুঝতে শুরু করলো যে ইনফ্রিঞ্জমেন্ট হয়েছে। তো সেরকম একটা একটা ইউনিভার্সালি রেকগনাইজড একটা ব্যবসা, মানে একটা সিস্টেম তৈরি হয়েছে পরে। আগে যেগুলো চুরি হতো সে নিজে খালি চুরি করে কৃতিত্ব। এখনো ইন্ডিয়াতে এরকম কেউ বসে বসে আছে যারা ওই মাইন্ডসেট নিয়ে এখনো চুরি করে নিজের নামে চালাচ্ছে, তো ভেবে যাচ্ছে যে ওইটাই হবে। আর এই লুটের মধ্যে একটা আনন্দ আছে এতে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই যে লুট করছে বারবার আমি বললাম, এই যে আমি যদি যদি বারবার আমি বলি, সেটার মধ্যেও যেটা একটা আনন্দ পায় তারা, এই যে লুট করছে তারও একটা আনন্দ। সো এটা যদি আমি ল দিয়ে বা লিগালি বা প্রপার স্টেপ নিয়ে যদি এটাকে সাথে ডিল না করি, তাহলে তারা এটা খেলো করে খিল্লি করে মজা পাবে আর কি। এটাকে খুব খেলো করে ফেলে তারা। কারণ এই যে লুট করছে এবং লুট করার পরে একটা লোকের বা একটা মহিলার যে খুব মানে একটা অশান্তি হচ্ছে বা একটা ডাইকোটমির মধ্যে দিয়ে আছে, একটা খুব বাজে একটা স্টেজের মধ্যে দিয়ে সে যাচ্ছে, সেটা দেখে তারা মজা পায়। দ্যাটস দেয়ার বেসিক মাইন্ডসেট। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো এইটা হচ্ছে তাদের মাইন্ডসেট। তো তাদের সাথে রাইট ওয়েতে ডিল করাটা খুব দরকার। যার জন্য এগ্রিমেন্টস কন্ট্রাক্টস যখন হচ্ছে সেখানে প্রচুর ফ্রড হয়, আমরা জানি সেটা। সেখানে নিজেদের মানে চুরি করবে, লুট করবে, তার জন্য এগ্রিমেন্টস কন্ট্রাক্টস এমন ভাবে করলো, কেউ হয়তো পড়লো না বা লিগাল কাউকে নিয়ে গেল না, সেখানে সে খেলে দিল। পরে গিয়ে যখন কোর্টে যাবে বা যুক্তি করতে যাবে, সে আর কি ছাড়া পেয়ে যাবে, মানে সে এসকেপ করার একটা জায়গা তার তৈরি রইলো, সে ছাড়া পেয়ে যাবে, কেউ তাকে ধরতে পারবে না। দ্যাট ইজ দেয়ার মাইন্ডসেট। কিন্তু ইন্টিগ্রিটির ব্যাপারটা কি থাকে, যে শুরুতেই আমি সেটা হতেই দেবো না। একজন আমার হয়ে কাজ করছে, তাকে আমি প্রপার রেমিউনারেশন দেবো, তাকে আমি প্রপার ক্রেডিট দেবো, তাকে আমি প্রপার রেসপেক্ট দেবো। এগুলো হচ্ছে বেসিক হিউম্যান স্কিলস, ম্যানার্স অ্যান্ড এটিকেটস যদি আমি বলি। সেটা যদি কারো না থাকে, এখনো মেডিয়েবল এজে পড়ে থাকে, তাহলে এগ্রিমেন্টস কন্ট্রাক্টস বানাচ্ছে লুট করার জন্য। এবং আমি যদি লটা না জানি, আমার ইগনোরেন্সে সে বেনিফিট নিচ্ছে। এইগুলোর জন্য আমার এই বিজনেস লটাকে করা। শুধু আমি ক্রিয়েটিভ দিয়ে শুরু করলাম আজকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিয়ে। এরপরে আমরা লেবার লস বলবো, সেখানে ইউনিয়ন কি, বাইপার্টাইট, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট কি, সেখানে কিভাবে আমাদের কি বলবো, আমাদের কালেকটিভ বার্গেনিং কি জিনিসটা, সেগুলো কিভাবে হয়, এগুলো নিয়ে উই উইল টক অ্যাবাউট দ্যাট। এবং তার জন্য কি কি লজ আছে, একজন একজন মহিলার যখন প্রেগনেন্সি হচ্ছে তখন সে কত কিভাবে কাজটা সেই অনুযায়ী মানে ডিফারেন্ট হবে। একটা মেলের ক্ষেত্রে কোনো লাইফে কিছু হলে সেটার জন্য কি হবে, কতদিনের ছুটি পাওনা হয়, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে। তারপর ফিনান্সে আমি ফিনান্সিয়াল অ্যাসপেক্টে দেখলে কিভাবে হচ্ছে, ব্র্যান্ডটাকে কিভাবে এফেক্টেড হচ্ছে, এই সব কিছুর মধ্যে অনেক কিছু লজ আছে যেগুলো আমরা বিজনেসে ইউজ করতে পারি। ঠিক আছে, বাট আলটিমেটলি এক্সপ্লয়টেশন আর এক্সটর্শনের উপরই তো চলে আসে, আর লুট, তো সেটাই তারা করছে। সেটার জন্য লটা আমরা না জানলে তারা পারবে না। তো হাউ উই ক্যান স্টপ আদার্স ফ্রম ইউজিং দোজ থিংস। ইম্পোর্টিং করছে, সেলিং করছে। আর এখন আবার মুশকিলটা হচ্ছে তারা আবার এক ধাপ আগে আগে চলে গেছে, মানে নিজেদের লোককে করে তারা সাপোর্টটা পেয়ে যাচ্ছে। জাস্ট গিভ মি ওয়ান সেক, আই উইল জাস্ট র্যাপ ইট আপ, জাস্ট গিভ মি ওয়ান
আজকে এখন মুশকিলটা এমন হচ্ছে কি, এখন এত সুন্দর মানে পালিয়ে যাওয়ার বা সাপোর্ট পাওয়ার কম্পিটিশনের এত সুন্দর সুন্দর ফাঁক ফোকর খুঁজে পেয়েছে, যেটা উলঝে রেখে একটা কিছু একটা ভুলভাল কিছু একটা করে যাতে নিজেকে ও যাতে ধরা না পড়ে, এই জন্য তারা বেরিয়ে যায়। যার জন্য অনেক ব্যবস্থা আছে। এবং এই যে বললাম যে একটা হচ্ছে লুট করছে, কিপ দিস ইন মাইন্ড, যে তারা লুট করছে এটারও যেমন আনন্দ, এবং এই যে লুট করার পরে যে যে একটা সাফারিং হচ্ছে সেটাও তারা একটা আনন্দ পাচ্ছে। সেই সাফারিংটা হতে পারে এমনও হয়েছে, আমি বলছি এদের কাছে তো ইন্টিগ্রিটি বা কোনো ক্যারেক্টার এগুলো কোনো ব্যাপার নেই। ক্যারেক্টার মানে আমি বলছি স্ট্র্যাটেজি থাকতে পারে, অনেক সময় শয়তানিও আমরা করি, কিন্তু এদের কাছে মানে মনুষ্যত্ব বলেই কিছু নেই, মানে শয়তানিটাই জীবনের সব, ওটা ছাড়া জীবনে আর কিছু নেই। তো যেখানেই দেখছে বিষ ঢালছে, যেখানেই দেখছে শয়তানি করছে, এইগুলো তারা করে বেড়ায়। তো সেই প্রসঙ্গেই বলি যে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে নিজেদের একটা সেলফ রেসপেক্টের ব্যাপার, এটাকে না করতে থাকলে, কম্প্রোমাইজ করতে করতে উই টেন্ড টু লুজ আওয়ার সেলফ রেসপেক্ট। এবং সেটা যদি আমরা না করি প্রপার টাইমে বা প্রপার ওয়েতে, তারা সেটা থেকেও মজা পায়। তো তিন রকম ভাবে হচ্ছে, লুট করছে, লুট করে সাফারিং হলে হলো, আবার লুট করে সাফারিংটা হলো, ওইটারই একটা ভ্যারিয়েশন আমি এটাকে বললাম। যদি আমরা না করি, এই যে আমরা না করতে পাচ্ছি কিছু তাদের এগেনস্টে, এইটা থেকেও তারা মজা পায়। একটা হচ্ছে লুট হলো, একটা হচ্ছে লুট করে আমরা সাফার করলাম, সেকেন্ড হচ্ছে লুট করে যে সাফার করে তাদের এগেনস্টে কিছু করতে পারছি না, এটা এই তিনটেতেই তারা মজা লোটে। থার্ড স্টেপটা যেটা বললাম, সেখানে আমাদের লটা খুব কাজে লাগে। আর লটা আগের থেকে জানলে, সেটাকে কমিউনিকেট করলে, আগের থেকে সেই পাওয়ার ডাইনামিক্সটা বুঝিয়ে দিলে, তাহলে তারা সেটা করার সুযোগ পাবে না। এবং আমিও জানি কি ল ইউজ করতে হবে, তখন উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। সো এইগুলো খুব কমিউনিকেশনটা খুব ট্রান্সপারেন্ট হতে করে দিলে, এবং আরো কোনো ব্যাপার আছে যে কখন কোন এনভায়রনমেন্টে করতে হবে, কাকে এর মধ্যে ইনক্লুড করতে হবে, কিভাবে কোন মিটিং এ কাকে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বিকজ এগুলো তো অ্যাকচুয়ালি যে ফ্রড যারা হয় তাদের মধ্যে প্রিন্সিপালস বা ভ্যালুসটা খুঁজে পাওয়াটা খুব একটা মানে বোকার কাজ আর কি। সো রাদার ইউ প্রিপেয়ার ফর ইউরসেলফ ফর দ্যাট মিটিং, ফর দ্যাট নেগোসিয়েশন। সো কিছু যদি হয়ে যায়, দে ক্যানট গো অ্যাওয়ে, দে হ্যাভ টু পে, রাইট? তো আমার একটা কিছু একটা সিনেমা বলি বা একটা লেখা হয়তো তারা চুরি করেছে, আমি হয়তো একটা হতে পারে আমি তার পিছনে দৌড়াবো না, তাহলে আমি ওরকম 10,000টা আরো করতে পারি। তার প্রবলেম হচ্ছে এরকমও আছে, আরেকটা বলছি, আবার নতুন হইতে যারা হয়েছে, মানে পাগলামো কোন জায়গায় যায়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি হয়তো কিছু বলছি না, ঠিক আছে, আমার থেকে চুরি করেছে, আমার কিছু আমার আমার কিছু মানে ম্যাটারই করে না, আমি ওরকম আরো অনেক করতে পারি, আমি ওইটা নিয়ে ভাবছিও না। সে কন্টিনিউয়াসলি চুরি করে যাচ্ছে, যাতে আমি তাকে বলি সে আমারটা চুরি করেছে। এই যে সে আমারটা চুরি করেছে, এটা যে আমি তাকে বলবো, দ্যাট ইজ আ সেন্স অফ অ্যাচিভমেন্ট ফর দিস পারসন, এই অর ফর দ্যাট গ্রুপ অফ পিপল। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ পিপল দে আর। ইন্ডিয়াতে এটা বেশি হয়েছে, তার কারণ আমি আবার বলছি, দুটো ইনভেশন হয়েছে ব্রডলি, ইসলামিক ইনভেশন, তারপরে ব্রিটিশ ইনভেশন। এটা করে তারা ভেবেছে তারা যদি রুল করতে চায় বা এক্সপ্লয়েট বা এক্সটর্ট করতে চায়, ইট ইজ নট রুলিং ইন এ প্রপার ওয়ে। তারা নিজেদের কান্ট্রিমেনকে রুল করছে না, তারা এক্সপ্লয়েট বা এক্সটর্ট করছে, করে তারা সমাজের একটা ছুতো দেখিয়ে কিভাবে পালিয়ে যাবে। সেটার জন্য যারা জানে কনস্টিটিউশনে লুপ হোলস কি আছে, কোথায় কি করলে তারা পালিয়ে যাবে, এটা হচ্ছে তাদের মেন ব্যাপার। এবং সেটা করার আগেও তারা আগের থেকেই ট্রান্সফার অফ পাওয়ারের আগের থেকেই, যেটা বললাম, একটা গোপন আতাত ছিল, ক্ষমতার হস্তান্তর হবে, তুমি এই পাবে, তুমি এলিট হয়ে থাকবে, মোটামুটি আমার ব্যাপারটা চলতে থাকবে, এরকম একটা ব্যাপার। তো সেটার জন্য অনেক কিছু এরা জানে, যেটা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ যাতে লটাকে একটু বেশি ভালোভাবে বোঝে, তার রাইটস কি আছে, হাউ দে ক্যান ফাইট, ফর এক্সাম্পল একটা পিআইএল করে সে কিভাবে করতে পারে একটা কিছুর এগেনস্টে, এবং সেটারও একটা প্রপার ওয়ে আছে, না হলে সেটা বাতিল হয়ে যাবে কোর্টে। সেটাকে একদম এভিডেন্স নিয়ে প্রপার একটা পিআইএল করলো, বা কিভাবে করলে কিভাবে হয়, সেটার একটা প্রপার স্ট্র্যাটেজিক ডিরেকশন থাকে, একটা প্রপার ওয়ে অফ গোয়িং ফরওয়ার্ড থাকে। সেইগুলো জানলে কি হয়, এইটাকে যে আমি একটা রেসপেক্টফুলি ট্রিট করেছি এই ব্যাপারটাকে, এটাকে যে অ্যারেঞ্জ করে একটা মানে আমার একটা সেন্স অফ সেলফ রেসপেক্ট বা ডিগনিটি এর মধ্যে আছে, এইটা দেখে সবাই সম্মান করে সেটাকে। হয়তো অন্য কেউ জানে যে এই লোকটা ফ্রড, কিন্তু যখন ওই লতে প্রুফ করতে না পারছে, তখন ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, সেখানে আবার নিজেদের মতো কিছু সাপোর্ট সমাজের মধ্যে রেখে দিয়েছে, তাদের এই সবগুলো করিয়ে তারপরে আলটিমেটলি কি হয়েছে, ধরা পড়েছে, তারপরে আলটিমেটলি দোষী তো সাব্যস্ত হয়নি। এগুলো তখনই আসে যখন তাদের সেন্স অফ ইন্টিগ্রিটি আর নেই। সমাজে দেখতে পাচ্ছে একটা ভুল কিছু হচ্ছে, কিন্তু তাদের একটা কিছু তর্ক করতে হবে। এখন পলিটিক্সের এটার একটা ব্যাপার, কিন্তু একেবারে যদি ইন্টিগ্রিটি চলে যায়, তাহলে সেই সমাজ কি আর উন্নতি করতে পারে? যার জন্য ওরা এটা করবে, দ্যাট ইজ এক্সপেক্টেড। আমরা কিভাবে আমাদের প্রোটেক্ট করবো, দ্যাট ইজ আওয়ার জব টু ডু।
কিভাবে আমরা জানবো ল সম্পর্কে, কিভাবে একটা কেউ কিছু করলে তার এগেনস্টে আমরা কিভাবে লড়বো, এগুলো আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, আমি জাস্ট আরেকটু বলি, এটা কি আরেকবার বলি, যে ট্যানজিবল ইনট্যানজিবল অ্যাসেট আছে, ভ্যালুয়েশন আমি যে করতে পারছি, তো আমাদের ইনট্যানজিবল হলে ভ্যালুয়েশন করতে প্রবলেম হয়, এটা তারা সুযোগ নিয়ে নেয়। ফর এক্সাম্পল, আমি এটাও একটু এক্সাম্পল দিয়ে বলি, আমার মাথায় একটা সিনেমার আইডিয়া আছে, সেটাকে যদি আমি এক্সিকিউট করে বানাই, এটা আমি আরেকটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বলাটা খুব দরকার, বলে আমি শেষ করব, 1 ঘন্টা হয়ে গেল প্রায়। যদি আমি এটা ইন্ডিয়াতে বানাই, আমি জানি আমার যে ক্যাপাবিলিটি আছে বা আমার যে ক্ষমতা আছে, সেটা যদি আমি হলিউডে গিয়ে বানাই বা ইউরোপে বা অন্য কোনো ওয়ার্ল্ডের অন্য কোনো জায়গায় গিয়ে বানাই, ইন টার্মস অফ কাস্ট আই উইল গেট আ বেটার কাস্ট, ক্রু তো আমি বেটার পাবো, তাদের ডিভোশন থাকবে, ক্যাপাবিলিটি থাকবে, আই ক্যান মেক আ বেটার মুভি, উইচ ইজ জাস্টিফিকেশন টুয়ার্ডস মাই আইডিয়া, বা যেটা আমার প্ল্যান ছিল বা আইডিয়া থাকছে, সেটার আমি প্রপার এক্সিকিউশন করেছি, সেটা করেও আমার স্যাটিসফ্যাকশন আসছে। কিন্তু হয়তো কান্ট্রির জন্য বা দেশকে সার্ভ করার জন্য আমি ইন্ডিয়াতে ধরলাম সিনেমাটাকে বানাবো, তারা কিন্তু এগুলো সব বুঝে ভেবে রেখেছে। সেখানে যদি এইটা একটা ওয়েস্ট হয়ে যায় না, তখন কি হয়, তারা খুব ছাড়া পেয়ে যায়। এবং আরেকটা দিক থেকে যেটা হয়, যে আমার মাথায় সিনেমাটা আছে, আমি জানি এটা একটা 100 কোটির সিনেমা নয়, বাট আমি 100 কোটিতে এটা বানাতে পারি, ইন্ডিয়াতে যদি বানাই, বা 500 কোটিতে এটা বানাতে পারি, সেটা যদি বানাই, সেখান থেকে 1000 কোটি তোলারও আমার প্ল্যান হয়তো রেডি আছে। হয়তো অনেকে বিজনেস পার্সপেক্টিভটাও বোঝে, বুঝলে খুব ভালো হয়, তাহলে অ্যাভিনিউজ গুলো কি হবে সেটা আগে থেকেই পিছিয়েই বলে দিতে পারে, যে এই অ্যাভিনিউজ গুলো আমার থাকবে, রেভিনিউ স্ট্রিম আমার থাকবে, সেখান থেকে আমি পেয়ে যাব, আমার টাকা ব্রেক ইভেন হয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে, এই এত মার্জিনে আমি পাচ্ছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো চাপই নেই, উই ক্যান গো উইথ দ্য প্রজেক্ট, দ্যাট ইজ দ্য ওয়ে। আরেকটা কি হচ্ছে, যে আমি জানি যে ওই সিনেমাটা আমি যদি হলিউডে গিয়ে বানাই, হয়তো আমি যে ভিএফএক্সটা চাইছি বা যে টেকনিক্যাল একটা অ্যাসপেক্টটাকে ইমপ্রুভ করতে চাইছি, আমি আমার যে আইডিয়ার যে প্রপার এক্সিকিউশনটা যেটা হবে, সেটা আমি ওইটা করলে যেটা পাবো, হয়তো আমার মানে একটু ডলারের চেঞ্জ হলো বা একটু আরেকটু স্কেলটা বেড়ে গেল বাজেটটার, বাট সেখানে যখন আমি রেভিনিউটা পাচ্ছি, সেখানেও তো পেলামই। মোর ইম্পর্টেন্টলি, সেটা যে অডিয়েন্সের যে গ্রহণযোগ্যতা, সেটা বেশি হবে। কেন? টেস্ট আর সেলফ ডেভেলপমেন্ট দুটো, আবার আমি ঘুরে ফিরে চলে এলাম এটা। একটা কালচার যখন পড়ছে, তখন সে কেন পড়ছে, যদি আমি ব্রডলি দেখি, সেলফ ডেভেলপমেন্টের মাইন্ডসেটটা চলে গেছে, আর কি হচ্ছে, টেস্টটা নষ্ট হয়ে গেছে, একটা ডেরিভেটিভ টেস্ট তৈরি হয়ে গেছে। যদি আমি সেটা গিয়ে আমি আমেরিকায় বানাই, ধরলাম, আমি কথার কথা বলছি, বেসিক যে এডুকেশন বা বেসিক যে টেস্টটা আছে, সেটা অ্যাটলিস্ট সামওয়্যার আছে, ঠিক আছে, মূল্যবোধের যে ব্যাপারটা আছে, সেটা মোটামুটি লোকের কাছে আছে। ইন্ডিয়াতেও যেটা ছিল, এখনো আছে, এখনো ডেফিনেটলি আছে, সেটাকে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করছে, থ্রু এডুকেশনটাকে ডাইলিউট করে, এন্টারটেনমেন্টটাকে নষ্ট করে। এতদিন ধরে যেটা করে আসছে, সেটাই বেসিক মূল্যবোধ, টেস্ট, সেলফ ডেভেলপমেন্ট, এইগুলো যাতে সোশ্যাল ফ্যাব্রিকটা যাতে ভেঙে যায়, এই পিলার্স গুলো যাতে ভেঙে যায়, এইটা যদি ভেঙে যায়, তাহলে আমি সোসাইটিতে তখন একটা অজুহাত পেয়ে যাচ্ছি, এক্সকিউজ পেয়ে যাচ্ছি, সোসাইটি বোঝে না, তাই বলে আমাকে এটা বানাতে হচ্ছে। তাহলে সেইটাই যদি আমি আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা যদি ভ্যালুয়েশন করি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী, এবং আমি জানি যদি আমি বাইরে গিয়ে সিনেমাটা বানাই বা একটা পাবলিশিং করলাম, হয়তো এই বইটা যদি আমি এখানে বানাতাম এটা হলো, যদি আমি ইউএসএ গিয়ে ইংলিশে লিখে পাবলিশ করতাম, আমার অ্যাপিলটা বেড়ে গেল, গ্রহণযোগ্যতা বাড়লো, স্কলাররা অ্যাকসেপ্ট করলো, সাধারণ লোকে পড়ে বুঝলো, আমারও ভালো লাগলো যে লোকে সেটা পড়ে বুঝছে। আমি রাইট এনভায়রনমেন্টে সেটা রাখলাম, কেন রাইট এনভায়রনমেন্টে না করলে ওয়েন হয়ে যায়, মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো রাইট এনভায়রনমেন্টে যদি আমি একটা কিছুকে রাখি, একটা ক্রিয়েশনকে, সেটা ইউটোপিয়া হয়ে যেতে পারে। আবার একটা রং এনভায়রনমেন্টে যদি একটা কোনো ক্রিয়েশনকে রাখি, সেটা ডিস্টোপিয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, কেউ জানলোই না, কেউ হলো না, নষ্ট করে দেওয়া হলো, সবকিছু করে দেওয়া হলো, এইটা একটা প্রবলেম। এই জন্য ইন্ডিয়াটাকে গ্রাসরুট থেকে আমাদের কালচারালি একটা আপলিফটমেন্ট করতে হবে। তো সেই সিনেমাটাই যদি আমি আমার ইন্টেলেকচুয়াল অ্যাসেটের একটা ভ্যালুয়েশন করলাম, যে এত ডলার বা এত মিলিয়ন ডলার বা বিলিয়ন ডলার আমার কস্ট হবে, আমি কম করেই ধরলাম এত মিলিয়ন ডলার হলো, কম করেই ধরছি, সেটার রেভিনিউ স্ট্রিম, আমার আলটিমেটলি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে, এইটা হচ্ছে। তার সাথেও যেটা একটা অ্যাডিশনাল রিটার্ন আমি পাচ্ছি, সেটা হচ্ছে ইন টার্মস অফ হিউম্যান অ্যাপ্রিসিয়েশন বা অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশনটা। তারা দেখে আমায় বলছে, আহ দারুণ একটা সিনেমা হলো, হয়তো সেখান থেকে একজন কেউ ফিল্ম মেকার বেরিয়ে আসবে ওয়ান ডে, আমার বইটা পড়ে সেখান থেকে একজন কেউ রাইটার বেরিয়ে আসবে ওয়ান ডে। দ্যাট ইজ অ্যানাদার স্যাটিসফ্যাকশন, সামথিং মোর দ্যান দ্য ফিনান্সিয়াল অ্যাসপেক্টস। আমার গানটা শুনে সে হয়তো মিউজিশিয়ান হতে চাইছে, সিঙ্গার হতে চাইছে। তো সেখানে আমি যেটা করছি, সেটা হচ্ছে আত্মসম্মানের একটা ব্যাপার, ডিগনিটির একটা ব্যাপার। তো সেইটাও জানাটা খুব দরকার। মুশকিলটা কেন এত কথা বললাম,
আমার ইন্টেলেকচুয়াল অ্যাসেট সেটাকে যদি আমি এটা মানে আমি যদি ইভ্যালুয়েট করতে না পারি নিজে, আমি হয়তো একটা দারুণ সিনেমা বানাতে পারতাম, আমি নিজে প্রচুর ইনকাম করতে পারতাম, দারুণ কাস্ট এন্ড ক্রিউ নিয়ে করতে পারতাম, ওভারঅল একটা সিনেমা একটা দারুণ মাস্টারপিস হতো, দ্যাট কুড স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম অলসো। প্রচুর দিন ধরে লোকে মনে রাখতে একটা লেজেন্ডারি সিনেমা তৈরি হয়েছে। পিটার জ্যাকসন যখন লর্ড অফ দ্য রিংস করেছে, আমি বারবার একটা এক্সাম্পল দিই, নিউজিল্যান্ড থেকে এসে ইউএসএ তে করেছে, নিউজিল্যান্ডে শুট করেছে। তো সেটা কেন, ওই ব্যাপারটা সে বুঝেছে যে কিভাবে হচ্ছে। সে কখনো ভাবেনি প্রডিউসারের টাকা নষ্ট করবো, সেই মাইন্ডসেটই আসেনি। কেন, আমি একটা গল্প বলছি, দারুণ গল্প বলছি, দারুণ ক্যারেক্টার্স নিয়ে বলছি, টোটালি ডিভোটেড, টোটালি ডেডিকেটেড। যদি আমি এটা না বুঝতে পারি, তাহলে তারা তাদের ফায়দা উঠাবে কি ওই ইগনোরেন্সটা নিয়ে। তারা বললো, এই তোর যে সিনেমা সেটার ভ্যালুয়েশন হচ্ছে 5 কোটি, তোকে 5 কোটির বেশি সিনেমা আমি দেবো না, বানাতে পারলে বানা, নাহলে চলে যা। হয়তো কোনো কনস্ট্রেন্টে আমাকে বানাতে হলো 5 কোটিতে সিনেমা, আমি জানি হাউ টু মেক আ মুভি ইন 5 crores, আই ক্যান মেক 50 crores আউট অফ ইট, করতে পারি। কিন্তু ওই যে ইন্টেলেকচুয়াল অ্যাসেটের ভ্যালুয়েশনটা, সেটা প্রডিউসার চুজ করাতে হতে পারে, বা অন্যভাবে আমি যেটা করতে পারলাম না, দ্যাট ইজ মাই ইনকম্পিটেন্স, দ্যাট ইজ মাই ইনএবিলিটি। অনেকে ঠেকে শেখে, অনেকে ঠেকে সারা জীবনও শেখে না। সেটা করলে যদি সে বারবার এটা করতে থাকে, আমাকে এক্সপ্লয়টেশন এক্সটর্শন করতে থাকে, আই নো হুইচ ল টু টেক, কোন লটা ইউজ করতে হবে, কিভাবে লটা ইউজ করে কোর্টে গিয়ে আই ক্যান গেট দ্য প্রপার মানিটা কিভাবে আমি পেতে পারি। আমার সিনেমার, আমার স্ক্রিপ্ট চুরি করে নিয়ে চলে গেছে, সেটা সিনেমা করে এত টাকা কামিয়েছে, আই হ্যাভ টু গেট দ্যাট মানি। সেটা কিভাবে আমি যাব, কোন ল ইউজ করে যাব, কিভাবে কোন থ্রুতে যাব, অ্যান্ড আই ক্যান ফাইট ফর ইট। সেগুলো আমাদের জানতে হবে। সেটা থেকে আমি যাতে সরে যাই, হানি ট্র্যাপ আছে, বিভিন্ন ট্র্যাপ আছে, মদের নেশা ধরিয়ে দেবে, সিগারেট বিড়ির নেশা ধরিয়ে দেবে, ড্রাগের নেশা ধরিয়ে দেবে, বিভিন্ন নেশা রেডি আছে, ঠিক আছে, করে যাতে আলটিমেটলি না লড়ে, যাতে প্যাসিফাই হয়ে যায়, লতে যাতে না যায়, কপিরাইট ইস্যু যাতে না করে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু যাতে না করে, যাতে এর মধ্যে উলঝে নিজের লাইফটাকে সেলফ ডিস্ট্রাকটিভ ওয়েতে করে যায়, লোকে ভুলে গেল আমি আমার টাকা পেয়ে রিচ হয়ে গেলাম, সমাজে গিয়ে বেচলাম, রিচ আর সাকসেস, এই চলে আসছে, এতদিন ধরে চলছিল। নাও ইজ দ্য টাইম টু চেঞ্জ ইট। বিকজ যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেম বানাতে চাই, আর্টিস্টিক ওয়েতেও যেমন আমাদের হোলিস্টিক ওয়েতে দেখতে হবে, আর্টিস্টিক ওয়েতে করছি, এন্টারটেনমেন্ট ভ্যালিউটাকে মানে ডিগ্রেড করে দেওয়া হয়েছে। এন্টারটেনমেন্ট ভ্যালু যেটা ছিল আগে, সেটা একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, সেইটাকে কমিয়ে দেওয়া হয়েছে। সেইটা করে আমাদের এন্টারটেনমেন্ট ভ্যালুটার এখন সংজ্ঞাটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমরা ভাবছি এইটাই যদি আমরা টাকা দিই তাহলে আমরা রিটার্ন পাবো, সেটাকেও ম্যানিপুলেট করে করা হয়েছে। অমুক অমুক ন্যারেটিভ, অমুক অমুক রোল প্লে করলে সেখানে টাকা দেওয়া হবে। এবার আমার ইন্টেলেকচুয়াল অ্যাসেটের আমি ভ্যালুয়েশন করতে পারছি না, সেটাতে কি আমি রিটার্ন পেতে পারি আমি জানি না, সেটার জন্য কিভাবে আমি ফাইট করতে পারি আমি জানি না, দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ ইট। একটা সিনেমা দারুণ একটা ব্লকবাস্টার হতে পারতো আমি জানি, সেটা তারা বলে দিল 5 কোটি 2 কোটি, এই সিনেমাটা তো বানানোই যায় না, বলে তারা এক্সপ্লয়েট করছে, এক্সটর্ট করছে, কিন্তু তারা বলে দিয়ে আমাদের মাইন্ডসেটটাকে বা ইমোশনালি আমাদের অ্যাটাক করলো। আমরা আর করলাম না, কিছু করলাম না, লড়লাম না, আর লতে গিয়ে কি হবে, আমরা লড়লাম না, এন্ড দে টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইট। এই গেমস গুলো খুব চলে। সো ইউ নিড টু বি ভেরি স্ট্রং অ্যাবাউট দ্যাট, ইউ নিড টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। অফিস পলিটিক্স থাকে, ইন্ডাস্ট্রির কিছু পলিটিক্স থাকে, ইউ হ্যাভ টু নো দ্যাট। আর যখন আমরা ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেমটা করছি, আর্টিস্টিক ওয়েতে করছি, এন্টারটেনমেন্টের ওয়েতে করছি, বিজনেস ওয়েতে করছি, ক্রিয়েটিভ ওয়েতে করছি, সব দিক থেকে যেমন করছি, লিগাল ইজ অলসো অ্যান অ্যাসপেক্ট। পেস্টেল যখন আমরা বলেছি যে পেস্টেলের মধ্যে লিগাল ফ্রেমওয়ার্কটা একটা খুব বড় ব্যাপার, নাহলে সেই লিগাল ফ্রেমওয়ার্ক নিয়ে অনেক ইস্যু হতে পারে, সেটাকে নিয়ে আমরা অনেক কিছু খেলতে পারি স্ট্র্যাটেজিক্যালি। তো এগুলো খুব ব্যাপার আছে, বাট আলটিমেটলি কি হচ্ছে, ইন্টিগ্রিটি যদি আমরা লুজ করে ফেলি, সবসময় আমাদের মাইন্ডসেটটা হচ্ছে চুরি করব, লুট করব, এদের সাথে কাজ করা খুব মুশকিলের ব্যাপার। ইটস এ পেইন ইন দ্য অ্যাস, ইটস এ ভেরি ব্যাড থিং। সো এটাই আর কি ব্যাপার। আর হচ্ছে হাউ ডু ইউ পুট আ ভ্যালু অন অ্যান ইনটেনজিবল অ্যাসেট, এটা আমি বললাম, সামথিং দ্যাট ক্যানট বি সিন। ডিজিটাল অ্যাসেটস, এখন তো ডিজিটাল মিডিয়াতে অনেক অ্যাসেটস এসছে, এটাকে অনেক সময় বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেটস ইন ইউর বিজনেস। তো লিগাল মনোপলিজের অনেক সময় বলে দেওয়া হয় এটাকে। তো পেটেন্টস থাকে, ইনভেনশনস, যেখানে ইউ ক্যানট পেটেন্ট অ্যান আইডিয়া, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট থিং, ইউ ক্যানট পেটেন্ট অ্যান আইডিয়া। একটা কোয়াইট সিগনিফিকেন্ট ডিটেল দিয়ে সেটাকে দেখালে সেটাকে পেটেন্ট করা যায়, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকে জিজ্ঞেস করে। ট্রেডমার্কস, মার্কস ইউজড ইন কমার্স, এটা নট নেম বাট ইটস ইজ মার্কস, ইট ক্যান বি আ কম্বো অফ ইমেজ অ্যান্ড নেম, বাট ইটস আ মার্ক। কপিরাইট হচ্ছে ওয়ার্ক অফ অথরশিপ, যেটা আমি শুরুতে বললাম, অরিজিনাল ওয়ার্ক অফ অথরশিপ, লিটারেরি রাইটিং হতে পারে, মিউজিক হতে পারে, সিনেমা হতে পারে। ট্রেড সিক্রেট হচ্ছে আরেকটা জিনিস, যেটা আমি লাস্ট টাইম বলিনি, এবার বলছি। ট্রেড সিক্রেটটা হচ্ছে, যদি এই ফার্স্টের তিনটে, যেটাকে লিগাল মনোপলি বলি,
এইটাতে যদি এটা না পড়ে তাহলে সেটাকে বলছি আমি ট্রেড সিক্রেট। কিভাবে আমি একটা কাজ করি, আমার কি কি ব্যাপারটা হচ্ছে, কি কি আরো অনেক কিছু যে আনুষঙ্গিক ইনফরমেশন যেটা আমি এই তিনটের খাপে ফেলছি না, সেটা হচ্ছে আমার ট্রেড সিক্রেট। এরা ট্রেড সিক্রেটের পিছনেও পড়ে থাকে। তো সেটার জন্য কিভাবে ফাইট করতে হবে, হাউ ইউ ক্যান স্টপ, হোয়াট আর দ্য আদার ওয়েজ, বিভিন্ন ওয়েজ আছে, সেগুলো নিয়ে অ্যাজ উই গো অ্যালং উই উইল ডিসকাস। বাট ইনফ্রিঞ্জমেন্ট কি, কেন এরা করে, একটা হতে পারে ল অফ নেচার আর ইনভেনশন হয়, উই উইল কাম টু দ্যাট। বাট এরা যেহেতু ফ্রিঞ্জ এলিমেন্ট ইন দ্য সোসাইটি, they think that they can do the infringement. Understand what I'm talking? It's a very poor joke, but they do make these jokes. ইনফ্রিঞ্জমেন্ট কেন করছি আমরা, হচ্ছে সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটিতে আমরা হচ্ছে ফ্রিঞ্জ এলিমেন্ট, দ্যাটস ওয়াই উই ক্যান ডু দ্য ইনফ্রিঞ্জমেন্ট। এরকম একটা বেয়াদব বাচ্চা একটা খেলার মধ্যে চলতে থাকলো, করতে করতে ইনফ্রিঞ্জমেন্ট করতে থাকলো। তারপরে ফ্রড ব্যাপারগুলো খুব ভালোভাবে শিখে ফেলেছে, এক্সপার্টিসটা কি, ফ্রড কিভাবে হতে হয় এটার উপরে, কিভাবে কাকে লুটবে, করে তারপরে একটু মলম মাখিয়ে দেবে, কাউকে পাঠিয়ে দেবে, একটু নেশা ধরিয়ে দেবে, করে আলটিমেটলি লুটটা যে করেছে সেই স্যাটিসফ্যাকশনটা পেয়ে গেছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে আমার কম্পিটিশন কি থাকবে না? অবভিয়াসলি থাকবে, আমি তো বলছি কম্পিটিশন থাক। কে না বলবে, যে কেউ ইকোনমিক বা লিগাল ওয়েতে যে স্টাডি করেছে সে বলবে কম্পিটিশন থাকলেই তো সেটার মজা। একটা বিজনেস যখন আমি করছি, কম্পিটিশন না থাকলে মজাটা কি হলো? কম্পিটিশনের অকাদ আছে কি, তার কম্পিটিশন করার ক্ষমতা আছে কি, কম্পিটেন্স আছে কি, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এবার ফেয়ার ইউজ, ফ্রি ইউজ, এগুলো আমি সব আস্তে আস্তে কথা বলবো, নেক্সট এপিসোডে যখন আমরা যাবো আরো বলবো। বাট কম্পিটিশনের যদি অকাত থাকে তাহলে অকাতটাই আমি ইউজ করবো, বিকজ উই হ্যাভ টু ইউজ দ্যাট টার্ম। তাহলে কম্পিটিশন করে মজা আছে। কম্পিটিশন করারই ক্ষমতা নেই, খালি লুটে ঘ্যানর 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 করে যাবে, তোরটা আমি লুটেছি, তোর থেকে আমি টাকা নিয়েছি, তোকে আমি টাকা দেবো না। এই ধরনের যে ব্যাপারগুলো, যদি ইফ ইউ সি ইট অ্যারাউন্ড ইউ, টেক, ইউ ক্যান টেক দ্য লিগাল স্টেপস অলসো ইন আ প্রপার ওয়ে। প্রপার ওয়েতে গুছিয়ে কেসটা করলে দেন ইউ 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 ক্যান গেট ইউর মানি, বা আর আনুষঙ্গিক যে প্রবলেমগুলো হয়, ইউ ক্যান ডু দ্যাট। সেটা বোঝাটা খুব দরকার যে কার সাথে আমি ডিল করছি, আমার পার্টনারকে, এগ্রিমেন্টসে কি আছে, কন্ট্রাক্টসে কি আছে, আমার পার্টিস কি আছে নেগোসিয়েশন, এগুলো জানলে কি উই ক্যান বি ইন আ বেটার পজিশন টু টেক বেটার ডিসিশনস। ঠিক আছে? তো ইনফ্রিঞ্জমেন্ট এটা একটা খেলা হয়ে গেছে ইন্ডিয়াতে। কেন, আমি আবার ঘুরে ফিরে জাস্ট এটা বলে শেষ করব আজকে। ইসলামিক ইনভেশনস, ব্রিটিশ ইনভেশনস, দুটো ইনভেশন খুব বড়, ব্রডলি খুব সিগনিফিকেন্ট ইন্ডিয়ান কালচারে। বিভিন্ন ভাবে হয়েছে, অনেক ভাঙচুর করে হয়েছে, বই ঠই পুড়িয়ে হয়েছে, বাট ইনভেশনস গুলোর একটা নতুন ফর্ম পেয়েছে। এলিট বা একটা কালো বাবু যারা আছে তারা চুরি করবে, এক্সপ্লয়েট করবে, এক্সটর্ট করবে, গরিব লোক এর জন্য লড়তে পারবে না। যত খুশি এক্সপ্লয়েট করো, এক্সটর্ট করো, নাও উই হ্যাভ গট আ সিস্টেম which is well developed and universally recognized and accepted throughout the world, or all over the world this is universally accepted. Then we can easily get away with all these things, এবং যারা করেছে তাদের একটা উল্টো কেসে ফাঁসিয়ে দেবো, তারা সারা জীবন এটা নিয়ে পড়ে থাকবে, এবং তারা হয়তো যারা কাজ করতে থাকলো, and we will keep exploiting, we will keep extorting. এই মাইন্ডসেটের এগেনস্টে আমাদের লড়াই। তার জন্য যাতে লেম্যান টার্মসে বা সাধারণ মানুষ যাতে বিজনেসটা একটু বোঝে, সেই জন্যই আমি ইন্ট্রোডাকশনটা দিলাম। বাট উই হ্যাভ টু লুক অ্যাট ইট ইন এ ভেরি হলিস্টিক ম্যানার। ঠিক আছে? আরো অনেক কিছু লেখা ছিল, হোয়াট আই উইল ডু ইজ, ইন দ্য ডেসক্রিপশন আই উইল গিভ ইউ আ বুকলেট, বা দুটো পেজের হয়তো আমি একটা পিডিএফ দেব, বা আমি সেটাকে আপলোড করে সেটা লিঙ্কটা আমি শেয়ার করে দেবো কমিউনিটিতে। ইউ জাস্ট গো থ্রু ইট। আমি ওখানে ডিটেলে এক্সপ্লেন করেছি যে কি কি প্রবলেমস আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এখন আছে, সো দ্যাট ইউ ক্যান গো টু দ্য পাথ অফ ল, অর ইউ ক্যান গো থ্রু আ পাথ অফ ল। লিগাল ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা কিভাবে দেখব, বা তার ব্যাক স্টোরিটা কি, তার তার সেটাকে আমরা কি মাইন্ডসেট থেকে ভাববো, কোন সময় সেটাকে ইগনোর করাটা ঠিক হবে না, বিকজ সেটা হয়তো কালচারটাকে ডিটোরিয়েট করতে পারে। সেই স্টেপটা যদি আমরা শুরুতে নিয়ে নিই, তাহলে উই ক্যান সেভ দ্য কালচার, অর উই ক্যান সেভ দ্য নেশন অলসো। নট অনলি উই ক্যান সেভ আওয়ার সেলভস, উই ক্যান থিঙ্ক অফ ইট ইন আ বিগার ওয়ে। দ্যাটস ওয়াই বিজনেস ল অ্যান্ড ইন্ট্রোডাকশন। ঠিক আছে? যদি চুপ না করে, চুপ করাতেও জানতে হয়। তার জন্য আমাদের ল আছে, আমাদের বেসিক রাইটস আছে, সেটা ডিসকাস করবো অ্যাজ উই গো অ্যালং। থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইবড, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফিল দ্য ফ্রিডম।
Bellissimo. Ciao, mama. Ciao, ciao, ciao.